Hi, am I audible properly? Hi, good evening. Good. Am I visible? Yeah. Am I audible? Yeah. ठीक है. Wow, you're looking so pretty. Look who is talking. No, nothing like that. So, So, সবাইকে আমাদের জায়গায় হ্যাপি নিউ ইয়ার সর্বপ্রথম বিকজ নিউ ইয়ারে আমাদের লাইভ আমরা করছি. সবাই দেখছো আমার তরফ থেকেও হ্যাপি নিউ ইয়ার 2025 সবার খুব খুব ভালো কাটুক সবাই মানে ইন্টারনালি এক্সটার্নালি সবাই খুব হেলদি থাকো 2025-এ সেটাই আমরা সবাই প্রত্যেকে এই মুহূর্তে আমাদের সবার এটা একটা বড় কনসার্ন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো. Yeah. So you are actually defining your own channel. মানে সত্যি I was just looking at your makeup, at your glow.
তো যেটা আমাদের এপিসোড গুলো পরপর হয়েছিল, ইট ওয়াজ আই গট আ রিয়েলি গুড রেসপন্স। বাট হ্যাঁ, একটা কথা অবশ্যই, সব যে খুব পজিটিভ পজিটিভ কমেন্টস পেয়েছি এরকম না, অনেক মিক্সড কমেন্টস এসছে। ওকে তাই ওকে তো ওকে। আমরা আজকে একটু লাইভ করি, তো যাতে আমরা মানে ভালো করে ডিসকাস করতে পারি আমাদের যা যা কোয়েশ্চেন কোয়েরিজ মানে মেসেঞ্জারে এতে, সেগুলো আমরা আজকে একদম ভালো করে একটু ডিটেলসে ডিসকাস করব। তো সবার একদম। আগে আমি একটু মানে পৌলমীকে দিয়েই স্টার্ট করব, বিকজ শি ইজ এক্সপার্ট ইন হিয়ার, আর এখন উইন্টার্স এর টাইম। তো এখানে আমাকে সবার আগে যেটা জিজ্ঞাসা করা হয়েছে, যে আমরা যখন লাইভ মানে যে এপিসোডস গুলো করেছিলাম তার মধ্যে সব থেকে মানে টোনারটা নিয়ে অনেক কথা হয়েছে, ঠিক আছে, কি কি টোনার আমরা মিক্স ইউজ করেছিলাম। তো কোয়েরি এটা এসেছে যে টোনার ইজ গুড ফর দ্য রেগুলার স্কিন কেয়ার রেজিম, নাকি মেকআপের আগে, যে আমরা যে ফ্ললেস মেকআপ লুক বলি তার আগে আমরা একটা বেস প্রিপেয়ার করি, তো প্রাইমারের আগে অব্দি লাইক ক্লিনজিং টোনিং, তো সেখানেও কি খুব মানে ইম্পর্টেন্ট এখানে মানে উইন্টারে স্কিনটাকে ভালো দেখানো, নাকি এটা বেসিক স্কিন কেয়ার রুটিন হিসেবেই ঠিক আছে? আহ এখানে আমি বলবো যে প্রত্যেকের যেহেতু স্কিন আলাদা, এবার আর প্রত্যেকের একটা স্কিনের রেগুলার স্কিন কেয়ার একটা হ্যাবিট তৈরি হয়ে যায়। আমরা যতই বিউটি ব্লগাররা বলি এই ফেস ওয়াশ ইউজ করো, এটার পরে এটা করো, ড্রাই স্কিন ওয়ালার এটা করো, অ্যাকনে ওয়ালার এটা করো, কিন্তু প্রত্যেকেই স্কিনও আলাদা। প্রত্যেকটা হিউম্যান বিং এর নেচারের মতো প্রত্যেকের স্কিন কিন্তু আলাদা। কারো অয়েলি প্রোন স্কিন মানে সমস্ত অয়েলি প্রোন স্কিনের একই রুটিন হবে কিন্তু নয়। আর প্রত্যেকেই জানে যে এই ব্র্যান্ডের এই প্রোডাক্ট ইউজ করে আমার কিছু বেটার কিছু হয়, মেকআপের আগে ওই টোনারটা ইউজ করে আমার ওই দিন বিয়ে বাড়ি গিয়ে আমি দেখেছি আমার স্কিনটা ঠিক ছিল, বা এই টোনারটা ইউজ করে আমি শীতকালে দেখেছি আমি মেকআপ করে আমার স্কিন আরো ড্রাই হয়ে গেছে। হুম তো আমি এখানে বলবো যে প্রত্যেকেই না, মেকআপ এমন একটা জিনিস যেটার আগে স্কিন কেয়ার তো দরকার, কিন্তু আবার একটু প্রোডাক্ট ইউজ করে করে প্রত্যেকটা মানুষের দেখা উচিত, মানে প্রত্যেকটা মেয়ের দেখা উচিত যে তার স্কিন অনুযায়ী কোন টোনারটা তো তার ঠিকঠাক যাচ্ছে সেটা তাকে জানতেই হবে। হুম হুম অয়েলি স্কিনের জন্য টোনার আলাদা হয়, অ্যাকনে প্রোন স্কিনের জন্য টোনার আলাদা হয়, সমস্ত স্কিনের জন্যই প্রোডাক্ট তো রয়েছেই মার্কেটে এবং তাকে একটু দেখতে হবে। আর আমার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে টোনার রেগুলার ইউজের জন্যই ঠিক আছে। মেকআপের আগে, মেকআপ ঠিকমতো বসার আগে একটা ভালো প্রাইমারি একমাত্র মেকআপটাকে ভালোভাবে সেট করাতে পারে, তার আগে একটা ভালো ময়েশ্চারাইজার, যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য হচ্ছে অ্যাকনে, যাতে আরো এই মেকআপটার জন্য আরো বেশি অ্যাকনে না বেরোয় তার জন্য একটা বেটার কিছু একটা স্কিন প্রোটেকশন ইউজ করা, সেটা টোনারও হতে পারে, ইউজ করতে পারে। আবার যেহেতু কিছু কিছু টোনার হচ্ছে যেগুলো হচ্ছে রাতে শোয়ার আগে, যে সমস্ত টোনার হ্যাঁ যেগুলো হচ্ছে স্কিনটাকে অক্সিজেন নিতে হেল্প করে, সেই হুম টোনার মেকআপের আগে লাগানোটা বেকার। হুম হুম কারণ সেটা হচ্ছে স্পেশালি ফর্মুলেটেড ফর স্কিনটাকে যাতে পোর্স দিয়ে অক্সিজেন পাস করে এবং স্কিনটা হেলদি থাকে, তার সাথে কিন্তু মেকআপ ভালো মতন হওয়ার কোনো কানেকশন থাকছে না। সুতরাং মেকআপ করার আগে টোনার ইউজ করা যেতে পারে, কিন্তু কি টোনার ইউজ করছে কে সেটা তাকে নিজেকেই একটু নিজের স্কিন অনুযায়ী একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখে নিতে হবে। হ্যাঁ, এটা মানে বেসিক্যালি স্কিন টাইপের উপর ডিপেন্ড করছে, আর কিভাবে সে মানে রেগুলার মেনটেন একদমই করছে তাই। তার উপর তার মেকআপের লুকটা আছে, আর ডেইলি রুটিন হিসেবে তার জন্য টোনার ঠিক আছে। সো থাকছে। আবার যত ধর কেউ একটা অফিস যাচ্ছে হুম রেগুলার, হুম আমি যেরকম করি সকালে ঘুম থেকে উঠেই আমি হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটুখানি টোনার একটু সেরাম লাগালাম, আর হুম ঠিক বেরোবার আগে একটা টিনটেন সানস্ক্রিন লাগিয়ে নিলাম, হুম। বা একটু হালকা সিসি ক্রিম লাগিয়ে নিলাম। অনেকের এরকম একটা রুটিনও থাকে, তো আমার মনে হয় যে এটা একটুখানি নিজেকে একটুখানি দেখে নিতে হবে যে কিভাবে কি করা যেতে পারে। তো এটা আমার তরফ থেকে সাজেশন। Great. আর এর সাথে অ্যাকচুয়ালি লাইন বাই লাইন একটা কোয়েশ্চেন এসেছিল, এখন নাও ডেজ বিকজ অফ নিউ কোম্পানিজ আর পপিং আপ এই আমাদের বিউটি ইন্ডাস্ট্রিতে, অবভিয়াসলি লোকেরা উপকার পাচ্ছে। কিছু কিছু টার্ম ভীষণ মানে এখন খুব ভাইরাল বলতে হবে, বা প্রত্যেকের মুখে মুখে ঘুরছে, যেমন হচ্ছে আমাদের রেটিনল সিরাম, নায়াসিনামাইড সিরাম। রাইট। নাও দ্য কনফিউশন কামস বিটুইন দ্যাট কি আমার এই ধরনের কেমিক্যাল ইনডিউসড যে মলিকিউল গুলোর কথা বলা আছে দিজ আর মোর এফেক্টিভ, নাকি মানে একদম ন্যাচারাল যদি ফ্রুট বা ফ্লাওয়ার এক্সট্রাক্ট, বা আমি জানতে পারছি যে যদিও আমি রেটিনলটা বলতে পারি ভিটামিন এ, বাট যারা জানে না তারা তো এটাই ভাবছে না যে ওটা একটা কেমিক্যাল আর আমি একদম ন্যাচারাল শুধু জিনিসপত্র অ্যাপ্লাই করছি। সো উইচ ইজ মোর এফেক্টিভ ইন ইয়োর সেন্স, মানে এই যে নাইসিনামাইড বা গ্রিন টি এক্সট্রাক্ট এগুলো বেটার, নাকি রেটিনল বা নতুন যে যে রেভিস্টল বা যা যা টার্ম গুলো আমরা শুনছি সেইগুলো যে কোম্পানিগুলো এন্ডোর্স করছে, ইন হুইচ ফর্ম? তো এই সিরাম নিয়ে লোকেদের এই কোয়েশ্চেনটা আমি পেয়েছি।
So I would like to ask you. আমি এখানে বলবো যে যখন একটা গুড কোম্পানি, গুড প্রোডাক্ট, একটা গুড সেরাম বল, টোনার বল, যে কোনো ধরনের একটা গুড স্কিন কেয়ার প্রোডাক্ট, তাতে যে অ্যাক্টিভটা থাকছে, এক্সট্রাক্টটা থাকছে, ওটা অনেকটাই কনসেন্ট্রেট ফর্মে থাকছে। যেটা ভিটামিন সি যদি সেরাম হয়, অনেকটা ভিটামিন সি থাকছে, বা অনেকটা রেটিনল, যেরকম অনেকটা ভিটামিন এর কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে, একটা দুটো ড্রপেই অনেকটা কভার আপ হচ্ছে। আর সেটা হচ্ছে একটা বেনিফিটস হয়ে গেল। আবার যদি কেউ হোম রেমেডিস চায়, হোম রেমেডিস এর যেটা মেন জিনিস হচ্ছে একটু টাইম টেকেন। আমার মনে হয় হোম রেমেডিস যতক্ষণে আমি একটা শসা পিল করে ওটাকে গ্রাইন্ড করে ওটাকে টোনার বানিয়ে করব, ততক্ষণ আমার মনে হয় ইন্টারনালি শসাটা খেয়ে নাও, আর একটা ভালো টোনার আর সেরাম ইউজ করে নাও। মান্থলি একবার বা এভরি সানডে করে একটা গুড টোনার সারাদিন, মানে একটুখানি ধর একটা কিছু প্যাক বানিয়ে নিল। বিভিন্ন ধর আমরা আগের দিন যেরকম বলেছিলাম অরেঞ্জ, আমলা, এগুলো নিয়ে বলেছিলাম, এগুলোর একটা বাড়িতে প্যাক বানিয়ে হেয়ার আর ফেস অ্যাপ্লাই করে নিলাম। আর রেগুলার বেসিসে হোম কেয়ার রেমেডিস ইউজ তো করার মতন টাইম আজকালকার দিনে কারোর কাছেই নেই। সুতরাং আমার মনে হয় একটা গুড কোম্পানির গুড প্রোডাক্ট, একটা স্কিন কেয়ার, ভালো ময়শ্চারাইজার, ভালো সানস্ক্রিন, ভালো সেরাম, টোনার, ভালো ফেস ওয়াশ, এগুলো রেগুলার বেসিসে ইউজ করা। আর যখন টাইম পাবে তখন হোম কেয়ার রেমেডিস ইউজ করা। এই যে টোটাল আর ভালো মতো ইন্টারনালি বডিটাকে ডিটক্সিফাই করতে থাকা, যাতে স্কিন টোনটা ইভেন থাকে, এই একটা থরলি আমার মনে হয় রুটিন যদি সবাই মেনটেন করে, ভালো একটা ঘুমানো, ভালো একটু বেশি করে জল খাও, তাহলে মনে হয় খুব একটা, আমরা বাঙালি মেয়েরা এমনি পৃথিবীর জুড়ে খুব বিখ্যাত সৌন্দর্য নিয়ে, সুতরাং ভালোই হবে ব্যাপারটা। তো এখানে একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে যেগুলো আমার ফ্রুট এক্সট্রাক্ট বা এগুলো ক্লেম করছে, যেমন জেলের কথাটা ইউ হ্যাভ অলরেডি মেনশন কি পার্সেন্টেজ খুব কম থাকে, তাহলে দোজ আর গুড টু ইট। আর যেগুলো আমরা মলিকুল নতুন যেগুলো আছে, অবভিয়াসলি ডিপেন্ডিং অন ইউর স্কিন টাইপ কোনটা স্যুট করছে, একদমই তাই। সেরকম একটা প্রপার সিরাম একটা প্রপার ভালো কোম্পানি থেকে আমরা ইউজ করতে পারি ফর আওয়ার রেগুলার ম্যানেজমেন্ট। Clear, একদমই তাই। clear in this case. So, have you got any sort of questions? So you can ask me as well. So next, আরো কিছু question আছে which I will be like to ask you. তো শিওর। আমার তো অনেকদিন ধরেই জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, আমাদের যদিও সেশন আপাতত মাত্র কয়েকটা এপিসোডই আমরা আনতে পেরেছি, আমরা পরবর্তীকালে তো অবশ্যই আবার আমাদের obviously, এই সিরিজ obviously. আসবে, এই সিরিজটা শেষ হবে না, আমরা কন্টিনিউ করবো। আজকে যখন তোকে পেয়েছি লাইভে, আমি অবশ্যই সবার আগে যে কোয়েশ্চেনটা তোকে করবো সেটা হচ্ছে যে তোর স্কিন, আমি সামনে থেকে এতগুলো বছর ধরে দেখছি যে তোর স্কিনে আমি না কোনোদিন কোনো পিম্পল দেখেছি, না কোনো রিঙ্কেল দেখেছি, কিচ্ছু কিচ্ছু নেই, তোর স্কিন একদম ফ্ললেস। তুই তোর স্কিনটাকে এরকম সুন্দর রাখার জন্য তুই কোনো আমাদের যদি কোনো একটা মানে প্রপার ডায়েটারি রুটিন বা কিছু যদি ইন্টারনাল কিছু রেগুলার বেসিসে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে কিছু করতে পারি আমাদের স্কিন হেলথ বেটার রাখার জন্য, যদি আমাদের কিছু সাজেশন দিস। ওয়েল, আমি এখানে একটুখানি বলে দিই, আমার স্কিন টাইপ মনে হয় সব থেকে ওয়ার্ল্ড এর খারাপ আমার মনে হয়, বিকজ ইটস অয়েলি অ্যান্ড সেন্সিটিভ, মানে অর্ধেকের বেশি জিনিস তো স্যুটই করে না। বাট এখানে আমি একটা ছোট্ট কথা জাস্ট বলে রাখতে চাইবো। স্কুলে যখন ছিলাম, ওই মোটামুটি ক্লাস 7-8, মানে যখন থেকে আমরা পিউবার্টি ক্রস করলাম, আমাদের সময় তো ওই টাইমটাই হতো। তো হ্যাঁ, হ্যাঁ। প্রচন্ড তখন মানে পিম্পল মানে ভরে ভরে, মানে আমার মনে আছে আমি পিম্পল খুঁটে এমন অবস্থা করে দিয়েছিল, মানে ছোটবেলায় যা মাথায় আসে আর কি, ডেটল ফেটল লাগানো এইসব করা, তো হোমিওপ্যাথি ডক্টরও দেখাতে হয়েছিল। হুম, তো হুম, হুম, পরে যখন আস্তে আস্তে বড় হলাম, তো সবারই একটা, যখন কলেজে উঠি আমাদের একটা হুম, থাকে না যে হ্যাঁ কি করে বেটার হবো, কিন্তু পিম্পল প্রবলেম ওয়াজ লাইক দিস। আর বিকজ আই হ্যাড আ ব্যাড হ্যাবিট, কি আমি খুঁটতাম, তো হুম, ওপেন পোর্সও হয়ে গেছিল এবং খুব বিচ্ছিরি লাগতো, মানে খদ্রা 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 দেখতে। আর তখন আমি নিজেকে বললাম না ভাই, এখন কিছু একটা করতে হবে যে এটা করার জন্য। বাট হ্যাঁ, এইখানে যেটা অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে যদি বলা হয়, দুটো জিনিস তো ইম্পর্টেন্ট। এক তো হচ্ছে জেনেটিক্স, অবভিয়াসলি আমার যদি মোরালেস আমার বাবা বা ফ্যামিলির মেম্বারদের দেখিস, তো তাদের স্কিন টাইপ খুব একটা খারাপ নয়। আমার মতন অত খুব অয়েলি সেন্সিটিভ বা খুব বিচ্ছিরি হচ্ছে, আমার একটা প্রবলেমই বরাবর ভুগেছি এবং স্টিল অ্যাজ অ্যান অ্যাডাল্ট, মানে হুম, হুম, এখন এই মোটামুটি লেট টোয়েন্টিজে এসেও, মানে আর্লি থার্টিজেও অ্যাকনে প্রবলেমটা আমার এখনো আছে, বিকজ অফ মাই অয়েলি স্কিন। তো মেনটেন যেটা করার চেষ্টা করি, অবভিয়াসলি হয়টা কি, যে যেমন তুই আমাকে গাইড করেছিস অবভিয়াস একটা সময়, যে আমি খুব জেল ফেল এগুলো ইউজ করতাম জাস্ট মুখটা লাইট রাখার জন্য। বাট তারপরে তুই বলি না, একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করা বেটার, কারণ শুধু জেল ইউজ করলে ভেতর থেকে ইন্টারনালি আরো অয়েল সিক্রিট করবে মুখটাকে ময়শ্চারাইজ করতে। তো বেটার কি লাইট ময়শ্চারাইজার ইউজ করা। তো একদম একদমই তাই। সিম্পল রুটিন, স্কিনটাকে ক্লিয়ার রাখা, মানে দিনে দুবার আইদার ফেস ওয়াশ বা জেন্টাল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা, আর টোনার, আর এটা
লাইট ময়শ্চারাইজার বা সেরাম উইথ ময়শ্চারাইজার, আর সানস্ক্রিনে পেলে অবভিয়াসলি একদম বেসিক রুটি। মেকআপ অবভিয়াসলি যেরকম সেরেমনি বা কি অ্যাটেন্ড করছি তার উপর মেকআপ হয়, দেন আই অবভিয়াসলি ট্রাই টু ওয়াইপ অফ বিফোর গোয়িং টু বেড। তো এগুলো তো এক্সটার্নাল, এগুলো তো তুই আমাকে প্রচুর গাইড করেছিস ইয়ে টাইম থেকে, তো এই নিয়ে কিছু বলার নেই। ইন্টারনালি আমি একটা জিনিসই চেষ্টা করি, আর যেহেতু বাবা একটু স্পোর্টস ব্যাকগ্রাউন্ডে ছিল বা বাড়িতে একটু মানে সবাই একটু নিজেকে নিয়ে কনসিয়াস ছিল, তো মাইন্ডফুল ইটিং এর একটু চেষ্টা করি। দেখ আমাদের প্রত্যেকটা মানুষের সবার ক্রেভিংস আছে, ঠিক আছে, আর এই শীতকালের টাইম এখন তো ভোরে ভোরে মানে মিষ্টি তো বটেই, এবং পিঠে পুলি সমস্ত কিছু, এবং সব থেকে বড় কথা আগেকার দিনে কি ছিল যে তোকে বানিয়ে কিছু খেতে হবে, এখন ইটস রেডিলি অ্যাভেলেবল, তোর বাড়িতে না হলেও তুই মিষ্টির দোকানে পেয়ে যাবি, জোম্যাটো সুইগি এভরিথিং ইজ দেয়ার। তো সব থেকে বেশি আমাদের যদি দেখি যে বাজে খাবারের দিকে সুগার ইনটেকটা খুব হয়, বাট ইন্টারনালি যেটা করে সুগার খুব মানে ডিহাইড্রেট করে দেয় অ্যাকচুয়ালি, মানে ওয়াটার কনজাম্পশনটাকে মানে ওয়াটারের নিডটাকে বাড়িয়ে দেয়। তো সেই সময় যদি আমি হাইড্রেশনটা খেয়াল না রাখি তো ইট উইল বি আ প্রবলেম, তাহলে আরো বেশি আমার এজিং সাইন্স প্রপার হয়ে যাবে, যাদের মানে এজিংটাকে আরো ফাস্ট করে দেবে যারা বেশি সুগারি আইটেম নেবে। সিমিলারলি আমি যদি ফ্রাইড আইটেমস এর ক্ষেত্রে দেখি, তো সেখানের প্রবলেমটা আবার অন্যরকম দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু অয়েলি ফুড বেশি খাবো, আমার যেহেতু অ্যাজ এ উইমেনদের হরমোনাল ফ্লাকচুয়েশনের প্রবলেম আরো বেশি হয়, তো সেখান থেকে দেখা যায় আরো আরো ব্রেকআউটস। তো এই জন্য আমাদেরকে খুব ক্রেভিং কন্ট্রোল করব, একদম কিছু খাবো না এটা তো হয় না, বাট একটু পিক এন্ড চুজ। যে আমার যদি এরকম হয় যে মান্থলি আমি ইটিং আউট 3 to 4 টাইমস করছি বা উইকলি ওয়ান্স করছি, তো বাকি টাইম গুলো একটুখানি ঠিক মতো দেখা। সবার আগে হাইড্রেশনটা শীতকালে যেটা সবাই মিস করে, আর সেকেন্ডারি হচ্ছে ফ্রুটসটাকে একটু ইনক্লুড করা, একটু ভেজিসটাকে ইনক্লুড করা, আর মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাক্টিভিটি। আমি যতই খাওয়া দাওয়ার দিকে ইয়ে করি না কেন, সব থেকে প্রথম কথা আমরা যদি মানে জাপানিজ ইয়েদের দেখি, তারা অনেক এজ অব্দি কিন্তু লাস্ট করে এবং তারা যথেষ্ট ফিট থাকে। মানে এরকমও দেখা যায় জাপানিজ রোডে যে 70-80 ইয়ার্স ওল্ড মহিলা হোক পুরুষ হোক তারা সাইকেল চালিয়ে যাচ্ছে রেগুলার, নিজেদের এই না যে অসুস্থ হয়ে ঘরে বসে আছে। তো তার মানে যেহেতু তারা অ্যাক্টিভ এবং রেগুলার এই মাইন্ডফুল ব্যাপারটা মেনটেন করেন, তো তাদের মানে স্কিন টাইটনেস মাসেল টাইটনেসটা খুব ভালো মেনটেন হয়। তো অ্যাক্টিভিটি ইজ নট অনলি ফর ইয়োর হেলথ অ্যাজ ওয়েল, তো স্কিনে সেটার এফেক্ট তো অবশ্যই হবে, ব্লাড সার্কুলেশনটা যেহেতু ভালো হয়, মাসেল টাইটনেস হবে, তো স্কিনের পোর্সও টাইটনেস করতে হেল্প করে দেয়। তো আই থিঙ্ক এই বেসিক কেয়ারটা যদি আমরা একটু মেনটেন করতে পারি, অনেকদিন খুব ভালো উইথ আ হেলদি স্কিন আমরা চলতে পারবো। দ্যাটস অল। ওকে ওকে, একদমই তাই। আমি প্রচুর ইনস্টাগ্রামে রিল দেখেছি, ওখানে হচ্ছে মানে বিশেষ করে কোরিয়ানরাও অনেক হচ্ছে 80-90 ইয়ার্স অব্দি, মানে একদম মানে কি বলবো, বোঝাই যাচ্ছে না যে তাদের এত এজ, মনে হচ্ছে 50+ এজ। তো একটা তো অবশ্যই মানে যতই বাইরে এক্সটার্নাল কেয়ার করে ফেলি, যদি মানে রেগুলার ডেতে আমাদের যদি ওই এক্সট্রিম জাঙ্ক টক্সিক যদি বডিতে ইনটেক হতে থাকে, সবার আগে অবভিয়াসলি আমাদের মানে ফেসেই অবভিয়াসলি সেটা তো ধরা পড়বে। এক্সট্রিম পরিমাণে ফ্যাট সেল থেকে এক্সট্রিম পরিমাণে অয়েল সিক্রেশন হবে। আর এখানে কি হয়, ফেসে আমাদের এক্সট্রিম ফ্যাটটা জমে গেলে তখনই চোখের চামড়াটাতে চাপ পড়ছে, চোখের জায়গাটা ভাঁজ পড়ে যাবে। তো অবভিয়াসলি মানে যেহেতু তুই অলরেডি কোরিয়ানদের কথা বললি, এখানে আমি একটা ছোট্ট ডিসকাশন করে নেবো। সি এশিয়ান বা আমাদের যে জেনেটিক টাইপ বলি, আফ্রিকানদের জেনেটিক্সটা একটু ডিফারেন্ট হয়েছে, বাট মোটমাট এশিয়ানদের জেনেটিক টাইপসটা অলমোস্ট সেম। কিন্তু যদি আমি স্পেসিফিক্যালি কোরিয়ার ক্ষেত্রে বলি, তো ওদের স্কিনে ওপেন পোর্স এর প্রবলেমটা খুব কম, খুব গ্লাস লাইক স্কিন, এটা ওদের জেনেটিক্স। হ্যাঁ, তারপরে যেহেতু ওরা ভীষণ নিজেদেরকে মেনটেন করে সব দিক থেকে, দ্যাট ইজ ওয়াই ওটা তো বেশি বেটার এফেক্ট হবে। আমাদের এখানে আর একটা জিনিস বুঝতে হবে, আমরা একটু নয় সাব ট্রপিক্যাল ক্লাইমেট, নয় একটু ড্রাই ওয়েদারে কেউ না কেউ থাকে, তো ওই জন্য আমাদের চামড়ায় ভাঁজ পড়ার টেন্ডেন্সিটা অনেক, আমাদের গ্লাস লাইক স্কিন কিন্তু নয়, একটু স্কিন টেক্সচার। তো ইন্ডিয়ান স্কিনের ওই জন্য অনেক রকম প্রোডাক্ট ভ্যারাইটি দরকার পড়ে, বিকজ সবার জিনিসটা এক নয়। এই না যে কোরিয়া বা সাউথ কোরিয়াতে ওরকম থাকছে তো ওরকমই সবার স্কিন টাইপ, সবাই সবাই একই রকম কমপ্লেকশন। এখানে বিভিন্ন রকমের কমপ্লেকশন লোকে, খুব ফর্সা থেকে শুরু করে ব্রাউন থেকে শুরু করে একদম একদম ডিপ ব্রাউন টোনেও লোকজন রয়েছে। তো মেলানিন পিগমেন্টেশন কিরকম হচ্ছে সবকিছুর উপরে এখানে ডিপেন্ড করবে, আই গেস। ওকে, so coming back to you, I have question for you.
ঠিক আছে, শিওর। মানে এই কোয়েশ্চেনটা করার পর ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন তো আমাকে করতে পারো, বিকজ এটা একদম। একটা খুব পপড আপ কোয়েশ্চেন। যে এজ গ্রুপটাতে এখন আমরা আছি, উই আর 90s কিড, নো ওয়ে টু ডিনাই দ্যাট। তো আমরা আর্লি 30s আছি। তো এই ধরনের এজ গ্রুপে যারা মোটামুটি 27 থেকে বিলং করছে, এখনকার দিনে যেটা একটা প্রবলেম, যে খুব তাড়াতাড়ি না এজিং সাইন্স গুলো চলে আসছে। ঠিক আছে, যেমন হচ্ছে গ্রে হেয়ার্স তো খুব কমনই হয়ে গেছে এখন। আর সেকেন্ডলি হচ্ছে যে মুখটা দেখে মনে হচ্ছে যে ওর হয়তো অনেক মানে, মেবি দ্য পার্সন ইজ 27 28, বাট তার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে সে হয়তো আরো মেবি 35 36 এরকম 40s কাছাকাছি চলে গেছে। তো এটাও একটা কমন কোয়েশ্চেন। তো নাও দে আর আস্কিং কি হোয়াট ইজ দ্য রাইট এজ টু স্টার্ট উইথ অ্যান্টি এজিং ক্রিমস। তাহলে কি এখন থেকেই শুরু করে দেওয়া ভালো, কি প্রিকশন হিসেবে, নাকি যখন একদম প্রমিনেন্ট সাইন্স হিসেবে যাবে তখনই শুরু করে দেওয়া ভালো? সো আই লাইক টু নো ফ্রম ইউ। এখানে আমি বলবো যে কিছু তো এখানে তোর জিন্স কিছুটা তোর মানে একটা ফ্যাক্টর, বড় একটা ফ্যাক্টর। হুম। আর একটু আগে তুই যেরকম একটা বলি লাইফস্টাইলটা একটা বড় ফ্যাক্টর। এই দুটো কেন আমাদের আগের জেনারেশনে আমাদের মারা কি করতো, আমাদের মায়েদের জেনারেশনে কিছুই স্কিন কেয়ার করতো না ভাই। শ্যাম্পু করতো বোধহয় 15 দিনে একবার করে, আমাদের বেশিরভাগ মায়েরাই। মানে তারা যখন এরকম 20s 30s-এ, এখন তাও তারা একটুখানি টাইম পায় কারণ আমরা সেটেল ডাউন হয়ে গেছে আমি তো তাদের। শুনেছি শ্যাম্পুর জায়গায় অনেকেই সাবান ব্রিজ সোপ ইউজ করতো, এবং পাশের বাড়ির তো একজন জেঠিমা আছেন, উনি তো প্রথম দিকে নাকি নির্মা সাবান মানে মাথায় ঘষে নিত। এক্স্যাক্টলি। আর কাপড় কাচার সোপের পিএইচ তো ভাই 12-13, তো সেখানে ওই প্রোডাক্ট আমি দিয়ে তো কার্পেট ফ্রি শ্যাম্পুর জন্য ভাবছি। ভাবছি আমরা এখন মানে কি বলবো, বা বিভিন্ন ইকম সাইট গুলোতে আমরা ফিল্টার করি না, এটা নেব না, এটাতে এটা আছে ওটা নেব না। তো সেখানেও তারও মানে তাদেরও হয়তো সাইন অফ এজিং স্টার্ট হয়েছে 47 48 এর পরে গিয়ে হালকা করে রিঙ্কেল স্টার্ট হয়েছে। আমাদের মায়েদের ওই 30s-এ কিছু মুখ জল দিয়ে চুল আর মুখ ধুয়েও ওরকম ওরা মেনটেন করে গেছে। এটা তো এখন প্রিম্যাচিওর এজিংটা এখন একটা ভীষণ বড় কনসার্ন। সেটার বিশাল বড় একটা জায়গা হচ্ছে তোর আমাদের এখনকার দিনে এই লাইফস্টাইল। আমরা এখন খাবার প্রচুর অ্যাভেলেবেল পাইও, খাবার খাবার আগে ভাবিও না। আর বিভিন্ন ধরনের রোড সাইড যে খাবারের দোকানগুলো তারা খাবার বানাচ্ছেও প্রফিটেবিলিটি রাখতে গিয়ে সেরকম ভাবেই। তো সেটা তো একটা প্রিম্যাচিওর এজিং হওয়ার কারণও। এবং যদি ওই লাইফস্টাইলটাকে আমরা একটু মেনটেন না করি, যাদের জিন্সে একটু প্রিম্যাচিওর এজিং এর প্রবলেম আছে, গ্রে হেয়ার প্রবলেম আছে, সেটা আরো ফার্স্ট বুস্টিং করবে। তো সেটাকে তারা ওই লাইফস্টাইল মেনটেন না করলে কিছু করার নেই। আর এক্সটার্নালি মানে এটা তো তুই ভালো বলতে পারবি, আমি মানে কি বলবো, তুই আমার চেয়ে বেটার বলতে পারবি। তাও আমি অ্যাজ এ মানে সবসময় কি এক্সটার্নালি প্রোডাক্ট সাজেশন করলেও কিছু ফ্যাক্টর থেকে যায় না, যেখানে তুই এক্সটার্নালি ফ্যাক্টরটা হয়তো 20%, 80%ই ইন্টারনাল ফ্যাক্টর। সেখানে তো আমি শুধুমাত্র এখানে বিউটি ব্লগার বলে আমি বলতে পারি না যে না অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করলেই সমস্ত সমস্যার মুক্ত হয়ে যাবে। সেটা আমি কখনোই এইসব ভুলভাল সমস্ত সাজেশন করবো না। সমস্যার মানে সমস্যার সমাধান হয়তো হবে না, বাট কিছু কি হবে কি যে একটু হ্যাঁ, আগে। একদমই একদমই নিশ্চয়ই হবে তো বটেই, হবে তো বটেই। কেননা এখন মার্কেটে এত ভালো ভালো অ্যান্টি এজিং রেজিম রয়েছে, যারা দেখছে যে আমার 25 থেকে একটু একটু বুঝতে পারছে যে হালকা একটা চোখের তলা আই ব্যাগ হালকা তৈরি হচ্ছে বা একটা ফাইন লাইন তৈরি হচ্ছে, অবশ্যই আমি সেখানে বলবো যে একটা অ্যান্টি এজিং ভালো কোম্পানির একটা ফুল রেঞ্জ যদি তারা ইউজ করে, যেমন হচ্ছে শীতকালে একটা প্রপার অ্যান্টি এজিং নাইট ক্রিম ইউজ করলো। দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন, মানে রোদে কি হচ্ছে, আহ উম, আমাদের ডিএনএ ড্যামেজ হচ্ছে, ডিএনএ ড্যামেজ হওয়ার মানে সাথে সাথে কি হচ্ছে, ডিএনএ যে লাইন গুলো ব্রেক করে গিয়ে আমাদের চোখের তলায় যে লেয়ারটা রয়েছে সেই ফ্যাট সেলটা ভেঙে গিয়ে ওটা ড্যামেজ হয়ে গিয়ে চোখের তলাটা একটু বসা বসা দেখতে লাগে, তাই জন্য মনে হচ্ছে যে এজ হয়ে গেছে বেশি। আর স্পটিং এর প্রবলেম চলে আসে এজিং এ। এখানে ফ্রেকলস তৈরি হয়ে যাচ্ছে অনেক বেশি, স্কিনটা অনেক বেশি এজড স্কিন দেখতে লাগছে। তো সানস্ক্রিন একটা ভালো অবশ্যই ইউজ করা উচিত, যেটা একটুখানি মানে আমার মনে হয় কেউ অফিস যাওয়ার আগে বা অনেকের হচ্ছে পিএইচডি করছে যারা, তারা তো এই লেট 20s বা আর্লি 30s-এও পিএইচডি পোস্ট ডক করছে। আমি শুধু অফিস যাওয়ার কথা কেন বলবো, বা স্কুলে যারা টিচার কলেজের প্রফেসর তাদের কথা বলবো, তারা যদি অনেকে আছে শুধু সিসি ক্রিম লাগিয়ে বেরিয়ে যায়, তার আগে যদি একটা সানস্ক্রিনের সাথে একটুখানি একটা অ্যান্টি এজিং একদম লাইট একটা সেরাম মিক্স করে লাগিয়ে একদম বেরোবার আগে যদি একটা
সানস্ক্রিন ইউজ করে, তাহলে কি ফুল একটা প্রোটেকশন থাকলো। আবার বাড়িতে এসে যদি প্রপার একটা ড্রাই স্কিনের জন্য যে ফেস ওয়াশ হয় সেটাই ইউজ করে, কোনো হার্শ কেমিক্যাল দিয়ে এক্সফোলিয়েশন যতটা কম করা যায়, যত স্কিনটাকে একটা মানে নারিশমেন্টের দিকে বেশি নিয়ে যাওয়া যায় তত ভালো। আর আমি একটা জিনিস বলি, অনেকের মনে হয় যে মানে অনেকে ফেসিয়ালের উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, মানে যত এজ হতে থাকে, যে এখন 30 হয়ে গেছে আমি এভরি মান্থে বিভিন্ন মান্থলি একটা স্যালনেও এটাই সাজেস্ট করে। সেটাই তো বলা হয় যে আপনার তো এই হয়ে যাচ্ছে, আপনি একটা এই ফেসিয়াল নিয়ে নিন বা তমুক কোম্পানির বা এটা একটা নিয়ে নিন, এই আর একদমই তাই। তো আমি বলবো যে স্যালনে মানে এই ফেসিয়াল প্রসেসে অবভিয়াসলি স্কিনটাকে যেহেতু মাসাজ করছে খুব ভালোভাবে, স্কিন লিফটিং তো অবশ্যই হচ্ছে, কিন্তু হচ্ছে ওখানে কি হচ্ছে এক্সট্রিম পরিমাণে এক্সফোলিয়েশনও হচ্ছে, এক্সট্রিম এক্সফোলিয়েশন হয়ে যাচ্ছে, স্কিনটাকে প্রচুর এক্সফোলিয়েটার দিয়ে বারবার ঘষাঘষি করে। কেননা যে স্যালনে যিনি সার্ভিস দিচ্ছেন তার একটা কি টার্গেট থাকে যে আমাকে ইনস্ট্যান্ট একটা গ্লো দিতে হবে কাস্টমারকে। কাস্টমার তো এক্ষুনি আধ ঘন্টা 40 মিনিট পর জানতে চাইবে আমার স্কিনের কি হলো। তো ইনস্ট্যান্ট গ্লোতে কি হচ্ছে, ও ওপরের ডেড সেলটা, এপিডার্মিস লেয়ারটা তুলে দিয়ে ও দেখাচ্ছে দেখো আপনার স্কিনটা কি গ্লো করছে দেখুন ম্যাডাম। তো সেটা ঠিক আছে, বাট ডিপেন্ডেন্সিটা যেন না হয়ে যায় যে ও আমি তো মাসে একবার করে ফেসিয়াল করা আমার আর কিছু লাগবে না, এই রকম যেন ব্যাপার না হয়ে যায়। হুম আমার যেরকম লাইফস্টাইলের মধ্যে আমি যেরকম এটা একটা মানে আমি যেরকম ভেতরে ঢুকিয়ে নিচ্ছি না আমাকে একটা স্কিন কেয়ার করতে হবে, বা ঠাকুর করলে আমার জিন্সটাও ওরকম যে খুব বেশি প্রিম্যাচুর এজিং, মানে প্রিম্যাচুর এজিং শুরু হয়ে গেছে, বাট আমারও চোখে রয়েছে ফাইন লাইন্স, কিন্তু ওরকম আমার জিন্সে নেই যে এক্সট্রিম ডার্ক সার্কেলের প্রবলেম, বা অনেকেরই আছে কিন্তু যারা এখন সবে সবে আমার অনেক বন্ধুরা এই সবে তারা নতুন মা হয়েছে, তাদের এই সময় একদম টাইম নেই, লাইফে একটুও টাইম নেই নিজের স্কিন কেয়ার করার জন্য। তো আমি বলবো অ্যাটলিস্ট যদি পসিবল হয় একটা গুড আন্ডার আই রোল অন যদি তারা রাতে নিয়ে জাস্ট আই আয়ের চারপাশে, চোখের চারপাশে মাসাজ করে, আর এই জায়গাটাতে ভীষণ একটা লাইন লাস্ট লাইন, তৈরি হয়। লাস্ট লাইন মেবি একদম আই উইল বি এজিএর, অলসো গোইং টু ডেভেলপ দিস অ্যাজ ওয়েল, আমার আমারও যতটুকু মনে আমারও হয়। একদমই তাই। তো এবারে হচ্ছে এই জায়গাটা একটু 2-3 মিনিটের জন্য যদি এটাকে একটু অ্যাপ্লাই করা যায়, বা এখানটাও অনেকের একটা ভাত চলে আসে এই সময়, যদি জাস্ট ইউজ করা যেতে পারে, আর দিনে একবার জাস্ট একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে যদি কেউ একটু অ্যান্টি এজিং কিছু অন্তত সেরাম বা কিছু অন্তত, এখন অনেক মার্কেটে ভালো ভালো প্রোডাক্ট আছে, ওকে, কিছু লাগাতে পারে এই দিনেই 5 মিনিট কোয়েশ্চেনটা, যদি দেয় তাহলে এই খুবই ভালো। কোয়েশ্চেনটা মোটামুটি দেন তো, যে কোয়েশ্চেন আমাকে করেছিলাম তাকে বলবো যে প্লিজ ফলো পিওর স্কিন সিক্রেট, বিকজ তুই তো পুরো অ্যাপ্লাই করে করে দেখা যে হাউ টু ড্যাম্প অর বা ইয়ে কোনোটা রাব করবো কি করবো না। তো আই থিঙ্ক সেটা যেন একটা প্রপার গাইডেন্স পেয়ে যাবে। নাও আনাদার, এটার সাথেই অ্যাকচুয়ালি লাইন্ড আপ একটা কোয়েশ্চেন ছিল, এটা মেসেঞ্জারে এসেছিল, আমাকে একজন লেডি করেছিলেন। সেটা হচ্ছে তিনটে উনি ইয়ের নাম বলেছেন পর পর। একটা হচ্ছে রেটিনল সিরাম, একটা হচ্ছে নাইসিনামাইড সিরাম, আর আরেকটা হচ্ছে আপনার নতুন আমরা এখন যেটা শুনছি রেভিস্টল, যেটা মোটামুটি বেরিয়েছে, আর হায়ালুরনিক অ্যাসিড। তো এই চারটাকে যদি আমি ক্যাটাগরাইজ করি, তো কোনটা বেশি এফেক্টিভ ইন কেস অফ অ্যান্টি এজিং সেরাম, যদি আমি সেরামের কথা বলি প্রপারলি? ওকে, তো এবার হচ্ছে আফটার 50s অ্যান্টি এজিং ছাড়া আর কোনো প্রবলেমই সাধারণত থাকে না। হুম কিন্তু এই যে আমরা যে এজ গ্রুপটাতে রয়েছি, আর্লি 30s বল, বা যারা এখন লেট 30sও, যাদের 38-39 এই এজ গ্রুপটাতেও যারা আছে, বা আর্লি 40sে যারা রয়েছে, হুম 47 অব্দি, এখন কিন্তু অ্যাডাল্ট অ্যাকনের প্রবলেম থাকবে, আনইভেন স্কিন টোনের প্রবলেম থাকবে। এখন কিন্তু তারপরে হচ্ছে হঠাৎ ধর কারো ভাইরাল ফিভার হলো, তখন আমার স্কিনটা অনেকটা একসাথে ড্যামেজ হয়ে যায়, বা হয়তো কিছু লাইফে আপস এন্ড ডাউনস এর জন্য একটা টানা 15 দিন ঘুমের খুব ডিস্টার্ব হলো, তখনও ওটা স্কিনে এফেক্ট করছে। তো এখন কোনো পার্টিকুলার শুধু অ্যান্টি এজিং এর উপরে ডিপেন্ড না করে মাঝে মাঝে একটু নায়াসিনামাইড সিরাম ইউজ করা উচিত, কারণ নায়াসিনামাইড একটা ভালো একটা ইনগ্রেডিয়েন্ট বলবো যেটা তো সব কাজ করে। ওকে। তো স্কিন ইভেন আনইভেন স্কিন টোনটাকে ঠিক করছে, অ্যান্টি এজিং এর প্রপার্টি রয়েছে, তারপর হচ্ছে রেগুলার বেসিসে স্কিন একটা গ্লো রাখে, তো এটা ইউজ করা যেতে পারে। রেটিনল, রেটিনলের মেন কাজই হচ্ছে কোলাজেন বুস্টিং করা, ওটা অ্যান্টি এজিং অ্যাজ এ অ্যাক্টিভি। আর হায়ালুরনিক অ্যাসিড হচ্ছে ময়শ্চারাইজেশন দিচ্ছে, ওটা হচ্ছে শীতকালে যাদের ড্রাই স্কিন তারা তো অবশ্যই কনসেন্ট্রেট করা উচিত এই ইনগ্রেডিয়েন্টের ওপরে। আর শীতকালে সবাই মানে একটা অন্তত হায়ালুরনিক অ্যাসিড আছে এরকম কিছু একটা প্রোডাক্ট ইউজ করতে পারে, কারণ একটা হায়ালুরনিক অ্যাসিডের মলিকিউল হাজারটা ওয়াটার মলিকিউলকে ধরে রাখতে পারে, তো ইটস আ ভেরি গুড ইনগ্রেডিয়েন্ট। তো ওকে। এই ওকে। ব্যাপারে তোর কি সাজেশন থাকবে এই মানে অ্যান্টি এজিং এর অ্যান্টি এজিং মানে এই প্রিম্যাচিউর এজিং বল, এজিং বল, এই টপিকের উপরে যদি তুই আমাদের কোনো
ডায়েটারি কিছু সাজেশন দিতে চাস আমাদের, তুই কিছু সাজেস্ট See, যে আমরা কিভাবে এই nowadays একটা ব্যাপারটাকে আমরা কি হ্যাঁ, করবো। প্রবলেমটা হলো মানুষ সবসময় একটা কুইক ফিক্স খুঁজছে, যেটা তুই একটা কথা বলি খুব ইম্পর্টেন্ট, যে পার্লারে এই যে বলা হয় যে প্রোব করা হচ্ছে, মানুষ ওটাই ভাবছে যে ঠিক আছে আমি বাকিটা তো দেখে নেবো, আগে এখানেটা করে করে তো যাই। তো এই কুইক ফিক্স এর চক্করে না মানুষ আসল জিনিসটা হয়তো কোথাও না কোথাও মিস মিস করছে। ডেলি কেয়ারটা অবভিয়াসলি ভীষণ ইম্পর্টেন্ট, আমার তার মধ্যে ইন্টারনাল কেয়ারটা তো অবশ্যই পড়ে। এবার আমার যেরকম কিছু কিছু কন্ডিশনস বলি, যে বেবি হয়েছে, অবভিয়াসলি টাইম খুব মানে অভাব, তো চট জলদি আমি কি করব। তো চট জলদি আমাদের এইটা মাথায় রাখতে হবে, স্পেশালি আফটার হ্যাভিং আ বেবি একটা হিউজ হরমোনাল সার্জ হয় বডির মধ্যে। মানে আগেকার দিনে যে কথাটা বলা হতো যে বাচ্চা হওয়া মানে একটি নারীর দ্বিতীয় জন্ম, কারণ তার ইন্টারনালি তার হরমোনাল প্রোফাইল থেকে শুরু করে সমস্ত কিছু অলমোস্ট চেঞ্জ হয়ে যায় আগে যা ছিল, দেখা যায় জেনারেলি। তো সেই ক্ষেত্রে যেটা সব থেকে আগে দরকার হয়, কারণ ওই সময় যখন ল্যাকটেশন পিরিয়ডে একটা মাদার থাকে না, তখন তার খিদেটা খুব পায়, ঠিক আছে, এবং সে খিদে মেকআপ করে কি খাবে, মানে ওই সময় এমন খিদে পায় মানে লোকে ভাবে না যে আমি কি খাচ্ছি, জাস্ট টু ফিল দ্য স্টামাক, যা পাচ্ছে তখন খেতে থাকে। তো এটা একটা অবভিয়াসলি মিল্ক কোয়ালিটিতে ডিফার করে। এবার যখনই মিল্ক কোয়ালিটি প্রপার প্রডিউস করতে বডির কিছু না কিছু নিউট্রিয়েন্ট ল্যাক হবে, ধরুন ক্যালসিয়াম ল্যাক হচ্ছে বা আয়রন ল্যাক হচ্ছে, ও হার্ট থেকে রিচ আউট করতে আরম্ভ করবে বা ব্লাড থেকে রিচ আউট করবে, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। তখন আরো বেশি মায়ের যে স্ট্রেসটা গেছে সেটা রিকভারি ফেজে আরো বেশি ধরা পড়ে যায়, ওই যে 6 to 6 months থেকে 1 বছর যে রিকভারি পিরিয়ডটা চলে। আর ওকে। যারাই ওই সময়টা নিজেরা ঠিকমতো কেয়ার নেয় না, সেই সমস্ত মাদারদের একটা কমন কমন প্রবলেম, সে সিজারিয়ান সেকশন হোক কি নর্মাল ডেলিভারি হোক, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এটা একদম তখনকার থেকে জন্মসঙ্গী হয়ে যায়। আর একটা জিনিস যেটা হয়ে যায় যে সবেতে ইরিটেশন হয়ে যায়, মানে কিচ্ছু ভাল লাগে না, একটা খিচখিচে মেজাজ বা এই জিনিসগুলো। তো ওই সময় যেটা দেখার, বেবির তো খেয়াল রাখতেই হবে ন্যাচারালি মাকে, এবং আরো অনেক দায়িত্ব থাকে। তো যখন আমি খাচ্ছি, ওয়েন আই এম থিঙ্কিং কি আমি এক্সট্রা কিছু ফিড করবো, তো আমাকে এরকম কিছু যদি দেখি যেটা তাড়াতাড়ি মানে অল্প নিলেও হয়ে যাবে, আমাকে কিছু তৈরিও করতে হবে না, পেটটা একটু ভরিয়ে দেবে, সেটা যেন সব থেকে ভালো হচ্ছে নাটস। তো ওই ওকে। সময় আমি বাজ বিছানায় যদি না যাই যে কি নাটস খাবো, যদি আমার কোনো পার্টিকুলার নাটে অ্যালার্জি না থাকে, যেমন অনেকের থাকে যে পিনাটস, মানে আমাদের চীনে বাদাম যেটা গ্রাউন্ড নাট বা পিনাট যেটাকে আমরা বলি, সেটাতে অনেকের অ্যালার্জি বেরিয়ে যায়, ঠিক আছে, তো সেটাতে যদি পার্টিকুলার কোনো অ্যালার্জি পরবর্তীতেও ডেভেলপ না করে থাকে, খুব ভালো সোর্স আমন্ডস, যে কোনো রকমের বাদাম, কিছু না হলে একটু হালকা মানে আমি বাদাম ভাজা বলতে তেলে ভাজা একদম বলছি না, একটু শুকনো খোলায় না, একটু রোস্টার যেটাকে বলে, সেইভাবে করে খেতে পারি, যথেষ্ট খেতে ভালো লাগে। বা সিডস যেগুলো পাওয়া যায়, বা সাপোজ ওয়াটারমেলন, ধরুন তরমুজ কেউ খাচ্ছে, তরমুজের বীজটা আমরা জেনারেলি ফেলে দিই, একটা কমন কথা আছে বিচি খেয়ে নিলে পেটে গাছ হবে, এরকম কিছু জেনারেলি হয় না। কারোর যদি একদম। খুব বাজে রকমের অ্যাসিড রিফ্লাক্স বা পেটের প্রবলেম না থেকে থাকে, বা ওই মেলন সিডস গুলোকে আমরা স্টোর করেও রাখতে পারি, বা বাজারে ইজিলি মেলন সিডস অ্যাভেলেবল, সেটা মাস্ক মেলন সিড হতে পারে, ওয়াটারমেলন সিডস হতে পারে, সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস, তো এগুলোর তো বলারই কোনো এইটা কি দরকার নেই। খাওয়া যায়, মানে আমি আমি কোনোদিন আসলে ট্রাই করিনি হ্যাঁ তো। হ্যাঁ একদম, দিজ আর নাও ইজিলি অ্যাভেলেবল, প্রচুর রকমের ভালো ভালো সিডস না না, আছে, লাইক মানে আমি প্যাকেজড কিনে খেয়েছি, বাট বাড়িতে ওই তরমুজ হ্যাঁ, ওইগুলো ওটা খাওয়া একটু যেতে পারে। ওটা একটু প্রসেসের দরকার, যেমন আমি বলছিলাম যে এই ধরো তরমুজের বীজ বা কুমড়োর বীজ সাপোজ, তো একদম তো যেরকম দেখতে হয় কুমড়োর বীজ ওরকম তো পাওয়া যায় না যেটা আমরা হ্যাঁ। খাচ্ছি। তো ওটা হচ্ছে একটু ড্রাই শুকনো করে রেখে দিতে হয়, কিছুদিন ড্রাই করার পর সানড্রাইড হওয়ার পর পর আস্তে আস্তে কিছুদিন বাদে ওই রকম টেক্সচারটা চলে যাবে। বাট ওকে। সূর্যমুখী বীজটা হচ্ছে, সূর্যমুখী ফুলটাকে যখন চাষ করে বার করা হচ্ছে, ওই যে মাঝখানে যে কালো জায়গাটা থাকে ওর মধ্যে ওই বীজগুলো হয়, তো ওটা ওখান থেকেই প্রসেসড হয়ে, যারা মানে সূর্যমুখীর সানফ্লাওয়ার সিড এক্সপোর্ট করে তারা ওখান থেকে নিয়ে যায়। প্লাস হচ্ছে আরো কিছু জিনিস, যেমন ফ্ল্যাক্স সিড, আমরা ভাবি এটা বাইরে থেকে এসছে, বাট অ্যাকচুয়ালি তিসি, আমরা আগে তিলের যাও করতাম এই নবান্নের সময়, ওকে। বা ওকে। পৌষ পার্বণে যে পিঠে পিঠে রান্না হতো, তখন কিন্তু তিসি আর তিল, তিসির বীজই হচ্ছে ফ্ল্যাক্স সিডস, একদম সোজা ওকে। কথা। তো তিসি বাটা যেটা ভাতের সাথে খাওয়া হতো বা এইসব জিনিসে দেওয়া হতো, ওটা তো আমরা নিতেই পারি, আর জলে তো ওটা ফুলে যায়, তো ওটা আমরা হালকা সোয়েল আপ করেও নিতে পারি, বা এমনি গুঁড়ো করেও খেতে পারি, দুটোতেই উপকার রয়েছে। আর নাও কামিং টু আদার সিডস অ্যাজ ওয়েল, যেমন হচ্ছে তিল, তিল তো ভীষণই ভালো, সাদা তিল হোক কি কালো তিল হোক, তিলের নাড়ু বা গুড় দিয়ে যেটা বলা হয়, গুড়টা আমি যদি খুব বেশি মিষ্টি না খাচ্ছি, তো গুড়ের মধ্যে আমি আয়রন পেয়ে যাবো। আর একটা কমন কন্ট্রোভার্সি থাকে কোন গুড়টা খাবো, খেজুর গুড় না আখের গুড়, আখের গুড়ও একদম। ভালো খেজুর গুড়ও ভালো, বাট যেহেতু আমাদের লোকালি খেজুর গুড়টা বেশি হয়, খেজুর গুড়ের উপকারিতা তো আমরা নিতে পারি অবভিয়াসলি, আর তার সঙ্গে যদি তিল থাকে, তো দিস অল হ্যাভ হেলদি ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস।
তো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস রয়েছে, সমস্ত ভালো রকম নিউট্রিয়েন্ট রয়েছে। তো এগুলো যেহেতু কুইক ফিক্স, এগুলো আমরা মানে 1 চামচ যখন তখন নিয়ে নিতে পারি, রাইট? হ্যাঁ, আমার মানে সেটা খাবারের সাথে কোনো কন্ট্রাডিক্টও করছে না, কিছুই না। ফ্রুটস এর সাথে পাশাপাশিও নিয়ে নিতে পারি। খিদে পেলেও একটা তিলের নাড়ু খেলে কোনো প্রবলেম হবে না। তো এই ধরনের যেগুলো নন গ্রেনি জিনিস আছে, মানে ইনস্টেড অফ খিদে পেয়েছে মুড়ি চানাচুর খাচ্ছি, তার থেকে তো আমার মনে হয় এগুলো অনেক বেটার অপশন, তাই না? তো ওকে। আমি মানে আমি এই জিনিসগুলোই বলছি, স্প্রাউটস বা এগুলো যেগুলো খেতেও ভাল লাগবে, কুইক রেডি হয়ে যায়, সেই ধরনের খাবার যদি আমরা বেশি ইনক্লুড করি, তো বেসিক্যালি এই জিনিসগুলো আমাকে হেল্প কিসে করছে? আমাদের এজিং হলে একটাই প্রবলেম হয়, মুখের হাইড্রেশন লেভেলটা যেহেতু কমে যায়, মানে জলের ইয়েটা কমে যায়, তাই আরো বেশি ড্রাই, আরো শ্রাঙ্কেন, আরো লাইন্স এগুলো বেড়ে যায়। তো আমি যদি হাইড্রেশনটা প্রপার মেনটেন করতে পারি, তাহলে তো খুব ভালো। আর প্লাস এই হেলদি ফ্যাটি অ্যাসিডস গুলো, বাকি জিনিসগুলো, এগুলো কোলাজেন বুস্ট করা, বাকি কাজগুলো করে দেবে। তো নিজের বডি রিকভারি ফেজটাও ভালোভাবে কেটে যাচ্ছে। তাহলে এক্সেসিভ যে ফিজিক্যাল স্ট্রেসটার ছাপ আমার মুখে অত তাড়াতাড়ি পড়বে না। দ্যাটস অল। নাইস। তুই যখন ফ্লেক্সিডস এর কথা বললি, আমি তোর কথার কন্টিনিউয়েশন রেখে আমি একটা জিনিস বলতে চাই। ফ্লেক্সিডস মানে অনেকেই আছে যারা একটুখানি খুব বেশি ভালোবাসে ন্যাচারাল হোম কেয়ার রেমেডি, যারা ভালোবাসে তাদের জন্য একটা আমি সাজেশন দিতে পারি যে ফ্লেক্সিডস যেটা, যারা জেল ইউজ করতে খুব ভালোবাসে গরমকালে, তাদের জন্য হচ্ছে ফ্লেক্সিডস জলে বয়েল করলে, ওটাকে রেখে দিল এইভাবে, ওটা জমে একটা জেল হয়ে যায়। তো হ্যাঁ, সেটাও ফ্রিজে রেখে দিয়ে ওটাকে অ্যাজ এ আইস কিউব ট্রেতে যদি আমরা ওটাকে সমেত রেখে দিই, তো ওটা যে ছোট ছোট কিউব হয়ে যায়, সেটাও আমরা অ্যাজ এ ফেসে অ্যালোভেরা জেল যে যেভাবে ইউজ করে তার জায়গায় ওই কেনা অ্যালোভেরা জেল বা অরেঞ্জ না কিনে ফ্লেক্সিডস এর যে একদম শুধু রিয়েল 100% রিয়েল যে ফ্লেক্সিডস এর জেলটা, ওটা স্ক্যাল্পে ম্যাসাজ করা যেতে পারে, ফেসে ম্যাসাজ করা যেতে পারে। ওটাও একটা গুড সোর্স অফ ভাইটামিনস আর কি। ওটা ফেসে একটা ভালো ময়শ্চারাইজেশন, হেয়ারে ভালো ময়শ্চারাইজেশন দেয়। তো এটাও কেউ সামারের জন্য এটা একটা খুব গুড একটা হোম কেয়ার রেমেডি, আহ কেউ চাইলে ইউজ করতে পারে আর কি এক্স্যাক্টলি। ফ্লেক্সিডস। এটা আই থিঙ্ক আমরা যখন ওই এপিসোড গুলো শুট করছিলাম তখনও ডিসকাস হয়েছিল। আর এই ফ্ল্যাক্সিড জেলটা আমি একবার দুবার আগে ইউজ করেছিলাম, বাট ওই একটা হয় না যে চিপচিপা এরকম, এই প্রসেসিং ইউজ করতাম না। বাট তুই বলার পর আমি আমার কার্লি হেয়ারে ইউজ করেছি। আমার অবভিয়াসলি কার্লি হেয়ার ম্যানেজ করাটা একটা ডিফিকাল্ট হয়, বাট ফ্ল্যাক্সিড অ্যাকচুয়ালি হেল্পস একটু টেম ডাউন ব্যাপারটাকে রাখা, মানে যেহেতু এটা খুব ভারী থকথকে জেল ফর্মেশন করে, কিছুক্ষণ রেখে এটাকে প্রপারলি ওয়াশ করলে, মানে আমি ডিফারেন্স যেটা দেখেছি, মানে একদম সোজা কথা রাইস ওয়াটার, মানে আমরা যেটা ভাতের ফ্যান বলি, সেটাও আমি ওয়াশ করে দেখেছি আর ফ্ল্যাক্সিডও করেছি। তো আমার মনে হয় রাইস ওয়াটারের থেকে আমার এটার রেজাল্ট অনেক অনেক বেটার লেগেছে, মানে অনেক স্মুথনেসটা বা ফিল ম্যানেজেবল করা ব্যাপারটা যায়। অনেক বেটার ফিল করা যায়। আর ভাতের ফ্যানের ক্ষেত্রে কি প্রবলেম আমার যতটুকু মনে হয় যে, ঠিক মতো ওয়াশ না করলে না, মানে যেমন শাড়ির মার যেরকম করকরে হয়ে যায়, ওরকম একটা আয়রনিং টাইপ ফিল হয় আমার। আমি এই ব্যাপারে এটাই আর কি। একটা জিনিস বলতে চাই। সেটা হুম, হচ্ছে যে এই ভাতের মাড় ইউজ করা বা রাইস রিলেটেড যা কিছু, এটা কিন্তু মেনলি কোরিয়ানরা খুব ইউজ করে, ওখান থেকে কিন্তু এই ট্রেন্ডসটা এসছে। আমাদের একদম। ইন্ডিয়াতে কিন্তু এই ট্রেন্ডসটা আমি আমার মা ঠাকুমাদের জীবনে শুনিনি এরকম কিছু, তারাও শোনেনি। Exactly, মানে তাদের ভাতের মার রাখা হতো এই গামছা বা কড়কড়ে কাপড় জামা ওগুলো ওই পরার স্টার, জন্য, আমার মনে হয়। একদমই তাই, ভাতে যে এক্সট্রিম স্টার্চ থাকে। এবার হচ্ছে সমস্ত ভাতেই যে সমস্ত ভাতে স্টার্চই যে হেয়ারের বা স্কিন কেয়ারের জন্য যে খুব উপকারী, সেটা কিন্তু নয় আর কি। এবার সেটা আমাদের বুঝতে হবে যে অন্য কান্ট্রিতে কি ধরনের ভেজিটেবলস বা কি ধরনের জিনিস পাওয়া পাওয়া যাচ্ছে, সেটা মানে না, ধর কোরিয়ায় বা জাপানে যে ধরনের ধান চাষ হচ্ছে, যে ধরনের চাল অ্যাভেলেবেল, সেইটা ওরা কিভাবে তাদের ছোটবেলা থেকে স্কিন কেয়ারে ওরা ওটাকে নিয়েছে, সেটা দেখে দেখে আমরা কিছু কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের ইন্ডিয়াতে এখন ভালো চলছে বলেই যে আমরা আমার ঘরের যে নর্মাল রেগুলার যে সেদ্ধ চাল হচ্ছে তার ফ্যান দিয়ে স্কিন কেয়ার হেয়ার কেয়ার অনেকেই করে, সেটা করে ফেলাটা আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করা যেতে পারে, একটু একটু গুগল করা যেতে পারে, একটুখানি দেখা যেতে পারে যে আদৌ আমার স্কিনে কতটা দিচ্ছে। অনেকে রাইস পাউডার দিয়ে স্ক্রাবিং করে, সেটা খুব ভালো, সেটা করা যেতেই পারে। বা স্ক্রাব পার্টিকেল যে যা খুশি নিতে পারে, সে ডালের গুঁড়ো নিক, চালের গুঁড়ো নিক, স্ক্রাবিং এর কাজই হচ্ছে উপরে ডেড সেলটাকে ক্লিন করা। কিন্তু আমার ভাতের মার ওই স্টার্চের উপর আমার আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভরসা নেই। তার চেয়ে মার্কেটে আরো অনেক কিছু আছে যেটা দিয়ে স্কিন কেয়ার করা যেতে পারে। এক্স্যাক্টলি। তো আমি ফ্ল্যাক্সিড সত্যি সেখানে খুব উপকারী। এক্স্যাক্টলি, তো তুই যখন বললি যে চালের ইয়ে কথাটা, তো ওখানে বেসিক্যালি যে দুটো রাইস ইউজ হয়, একটা হচ্ছে জ্যাসমিন রাইস খুব ইউজ হয়, ওটা খুব ভালো অ্যারোমাটিক।
আর মানে ঠিক ইটস নট লাইক বাসমতি রাইসের মতন এর মতো নয়। আর আরেকটা হচ্ছে স্টিকি রাইস। এবার এই দুটোই ইন্ডিয়াতে খুব একটা পছন্দ কেউই করে না। আমরা ওই চিপচিপে চালে দাঁতে লেগে যায় ওইটা পছন্দ করি না। ওটা আবার ইটালিতেও খুব প্রেফার করে, বিকজ দে ওয়ান্ট টু হ্যাভ দ্যাট আল দান্তে, মানে দাঁতে লেগে যাবে ওইরকম একটা এফেক্ট পছন্দ করে, পাস্তাটাকে ওই কনসিস্টেন্সিতেই রাখে। তো যাই হোক, ওকে। দ্যাট কমপ্লিটলি আ ডিফারেন্ট পার্ট হয়ে গেল। নাও আই হ্যাভ কোয়েশ্চেন্স ফর ইউ। ঠিক আছে, এবার আমরা চলে আসলাম মোটামুটি সেই সেগমেন্টটাতে যেখানে এবার আর না এটা না এটা এরম একখানা মানে ডু অর ডাই টাইপের ইয়ে। তো আমার কাছে কোয়েশ্চেন এসেছিল, যেহেতু তুই প্রচুর মেকআপের ভিডিওস দিস কুইকলি, মানে গেট রেডি উইথ মি এরকম ইয়েতে, তো কনসিলার নিয়ে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা। তো দুটো জিনিস আছে, একটা কনসিলার, একটা কারেক্টার। আই অবভিয়াসলি বিকজ অফ ইয়োর গাইডেন্স আমি জানি ডিফারেন্সটা কি, বাট দ্য পার্সন হ্যাজ আস্কড যে কুইক ফিক্সের যদি ব্যাপার হয়, তো তাড়াতাড়ি লিকুইড কনসিলারটা ওই যেখানটা আমি বুঝতে পারছি একটা প্রবলেম আছে বা কিছু, ওটা দিয়ে ফিক্স করা ভালো, নাকি আই হ্যাভ টু গো উইথ দ্য সেম প্রসেস উইথ কালার কারেক্টিং, দেন অ্যাপ্লাইং দ্য কনসিলার অ্যান্ড দেন অ্যাপ্লাই ড্যাপ দ্য কম্প্যাক্ট অর দ্য পাউডার, আর তারপরেই যাওয়া ভালো? আর যদি হয় তো মোটামুটি কতটা স্পিডে ব্যাপারটা হবে? সো দ্যাটস দ্য কোয়েশ্চেন। এটা হচ্ছে আমার এখানে আবার মতামত হচ্ছে যে পুরোটাই তোর প্রেফারেন্সের ওপরে, বা কোথায় তুই যাচ্ছিস। এবার হচ্ছে ডেইলি বেসিসে একটা কালার কারেক্ট করে তার উপরে, বা ওটা কালার কারেকশনের একটা লেয়ার গেল, কালার কারেকশনকে তোকে ফিক্স করতে হবে কোনো না কোনো একটা ট্রান্সলুশন পাউডার হোক, কিছু একটা দিয়ে হোক, ওটাকে তোকে ফিক্স করতে হবে। তার উপরে তোকে ওই একটা পার্টিকুলার, ধর সাপোজ আমার এখানে একটা রয়েছে পিম্পল স্পট, এটাতে আমি কালার কারেক্ট করলাম, তার উপরে ট্রান্সলুশন পাউডার দিয়ে ব্যাপারটাকে সেট করলাম। এটা তো এরকম ছেড়ে দিতে পারছি না, এটা একটা সিসি ক্রিম ফাউন্ডেশন সব লাগাতে হচ্ছে। এবার আমি অফিস যাওয়ার আগে এগুলো করতে পারবো কিনা সেটা আর, এত কিছু লেয়ার আপ এই গরমের মধ্যে, আমাদের তো যা হিউমিডিটি, শীতকালেও আমাদের যা হিউমিডিটি, করতে পারবো না ফ্যাক্ট। একটু আবার যদি, হাঁটাহাঁটি বেশি করলেই মনে হয় গরম লাগছে। এক্স্যাক্টলি। একদমই তাই, একদমই তাই। এবার কতক্ষণের জন্য যাচ্ছি, প্রপার সেট হলো কিনা, এমন না হয় রাস্তা বেরোনোর পরেই ব্যাপারটা গলতে শুরু করলো। তা কিন্তু আবার যদি বিয়ে বাড়ি যাচ্ছি, আমার একটা খুব বাজে একটা এখানে মার্ক রয়েছে, যেটা ছবি তুললেই ব্যাপারটা জল জল করছে, তখন আমি আবার কালার কারেক্ট করলাম, প্রপার একদম করলাম, মানে জিনিসটাকে ঢেকে ঢুকে গেলাম বিয়ে বাড়িতে, কারণ সেটা একটা আমার বিয়ে বাড়ির মতন জায়গা, বা এমন কোনো একটা ইম্পর্টেন্ট কোনো একটা ইভেন্ট, হয়তো অফিসের একটা খুব ইম্পর্টেন্ট কিছু, যেখানে আমি কিছু একটা প্রেজেন্টেশন দেবো আজকে, আমি কিছু একটা বলবো, অনেকে দেখবে, জিনিসটা রেকর্ড হবে, তো তখন আমি করে গেলাম। কিন্তু ডেইলি বেসিসে এই জিনিসটা, এই লেয়ার আপটা, এখন অনেকেই থাকে যারা খুব প্রো, এবং তারা ডেইলি বেসিসে এই জিনিসটা করে, এবং তারা জানে তাদের কোন প্রোডাক্ট ইউজ করতে হবে, তারা এটা না করে আবার মেন্টালি একটু তাদের খচখচ করে, না আমার এই স্পটটা আমাকে ডিস্টার্ব করছে, তো শি অর হি ক্যান গো উইথ দিস। এবার এটাই আমার মতামত, যে পুরোটাই হচ্ছে তুমি নিজে কতটা কমফোর্টেবল, তোমার হাতে কতটা টাইম আছে, আর তুমি জিনিসটা নিয়ে ঠিকঠাক করে সেট করতে পারছো কিনা। হাফ করে বেরিয়ে যাওয়াটার থেকে, আহ যদি মেন্টালি মানে অস্বস্তি হয়, না আমি এইটা দাগটা নিয়ে আমি, বা কারো একটা কিছু হঠাৎ ফোসকা পড়ে গেছে কিছু একটা থেকে ছ্যাঁকালে, সেই মার্কটা নিয়ে আমি একটু আনকমফোর্টেবল লাগছে, বা পক্সের দাগ হয়ে গেছে, আনকমফোর্টেবল লাগছে, আমি না করে বেরোতে পারছি না, তাহলে তাকে সেইভাবে দিনের পর দিন ওই ব্যাপারটাতে প্রো হতে হবে, যে আমি 7-8 ঘন্টা ওটা নিয়ে আমি থাকতে পারবো কিনা। তো আমার তো এটাই মতামত আর কি। আমার যেটা আমি প্রবলেম ফেস করি, যেহেতু অয়েলি স্কিন আমার, মানে শীত গ্রীষ্ম বর্ষা আমাকে যথেষ্ট লাইট এটাই রাখতে হয়। তো ওই আর কি, মানে যতটা লাইট করা যায়, মানে খুব ইয়ে না হোক, বা ওই ধরনের প্রোডাক্ট যেগুলো খুব ভালো ব্লেন্ড করে যাচ্ছে আমার স্কিনের সাথে, সেটাই একদমই রাখা। তাই। বাট হ্যাঁ, যদি প্রচন্ড আমাদের এখানে যেরকম গরম পড়ে, মানে আমরা হ্যাঁ, 20 ডিগ্রি হলেও, মানে 20 ডিগ্রি 21 ডিগ্রি হলে ওরে বাবা কলকাতায় কি শীত পড়েছে কেন কাঁপি, বিকজ উই আর হ্যাবিচুয়েটেড ইন 40 ডিগ্রিজ। 45 ডিগ্রিতেই আমরা ঠিক আছে। এক্স্যাক্টলি, তো ওইভাবে আমাদের সবসময় চলতে হয়। তো 2 মাসের জন্য 20 ডিগ্রি নিচে গেলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর একদম। তাতেই মানে একদম মানে নিজেদেরকে একেবারে যীশু খ্রিস্টের খুব কাছের লোক, এবং মানে কলকাতায় বিশাল ঠান্ডা, এই এই জিনিসটা মনে করি। বাট ইফ আই একদম। আস্ক ইউ, মানে ইন ইয়োর কেস স্কিনের জন্য কোন সিজনটা খুব ভালো? লাইক গ্রীষ্মকাল, বর্ষাকাল, আর শরৎকাল যেটা আমরা দেখতে পাই না চোখে, নাকি শীতকাল? তো আমরা তিনটে বেসিক্যালি বর্ষাকালটা তো পাবো। স্কিন আর হেয়ারের জন্য খুব বাজে, খুব বাজে, কারণ বর্ষাকালে হচ্ছে এত বেশি, মানে আমি নিজেও আমার বন্ধু বান্ধবদেরও দেখি, যে বর্ষাকালে হচ্ছে এত, মানে কি বলবো, ঘাম হচ্ছে, বৃষ্টির জলটা কখনো কখনো মাথায় পড়ছে। আরেকটা যেটা আমি ভীষণ প্রবলেম আমি ব্যক্তিগতভাবে ফেস করি,
আমরা যারা পাবলিক ট্রান্সপোর্টেই বেশিরভাগ সময় যাতায়াত করি, দেখবি অটোর জলটা মাথায় পড়ছে, বাসের জলটা মাথায় পড়ছে, পুরো গরমকালের যে নোংরাটা জমে থাকছে অটো আর বাসে, সেই জলটাই কিন্তু তোর মাথায় পড়ছে। তো তুমি মানে বললি ধুয়ে আমার মনে বৃষ্টি পড়ে জলটা। গেল, আমরা এই নর্থ কলকাতা থেকে সেন্ট্রাল কলকাতার দিকে গণেশ টকিজ বা আমার স্ট্রিটের যে রাস্তাগুলো, এখান থেকে অটোগুলো যায়, সেখানে তো এমন অনেক বাড়ি আছে মানে যারা 3 তলা 4 তলা থাকে তারা বোধহয় প্যাকেটটা ওখানেই ফেলে, অ্যাসবেস্টসের শেডে থেকে যায়। আর আর ওই সেই নোংরাটাই হচ্ছে বৃষ্টি জলে ধুয়ে তোর মাথায় পড়ছে, তো সেটাই তোর পুরো চুলটার 12টা বাজালো, তোর স্কিনটার 12টা বাজালো। এমনি বর্ষাকালে প্রচন্ড মানে কি বলবো, একটা সবকিছু একটা ভিজে ভিজে থাকে, কিন্তু আবার তুই ঘামতেও থাকছিস। বর্ষাকাল তো আমার জন্য মনে হয় ভীষণ ওয়ার্স্ট। আবার তুই মানে বর্ষাকালে আবার খুব বেশি আর কত তুই স্কিন মানে ফেস ওয়াশ করবি, কত তুই রোজ বাড়িতে এসে শ্যাম্পু করবি। ওই ধর অল্টারনেট ডেতেও যদি তুই শ্যাম্পু করিস, এবার অল্টারনেট ডে হলেও তোর প্রতিদিনই ওই নোংরাটা তোর হেয়ারে জমছে, ওটাই ভেসে 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 তোর স্কিনে পড়ছে। আমার জন্য তো মানে ওটা নাইটমেয়ার বর্ষাকালের মানে। আমার স্কিনের অবস্থা খুব বারোটা হয়ে থাকে। শীতকাল ইজ গুড, উইন্টার ইজ গুড। উইন্টারে কোনো আমি তো সমস্ত বন্ধুদের তাই বলি, উইন্টারেই যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ কর, অফিসেও সমস্ত প্রোগ্রাম উইন্টার হলে ভালো। ঘাম হয় না অত, ফোর্স থেকে দর দর করে ঘাম বেরিয়ে ফাউন্ডেশন কে বুঝিয়ে দেয় না, ফাউন্ডেশনকে ধাক্কা মারে না, আমি বেরোবো ঘামগুলো। তো উইন্টার ইজ সো গুড। সামারে তো শুধু লাইট ফাউন্ডেশন খোঁজার একটা যুদ্ধ হুম। আলাদাই। এবার এবার তোকে একটা কোয়েশ্চেন করবো আমি, বল। আচ্ছা, আমার সাথে কোয়েশ্চেন করার পর একটা কিন্তু কুইক রাউন্ড হবে, যেখানে একদম পুটপাট এস আর নো বলে বেরোতে হবে। সেটা আমার কাছে 4টে 5টা কোয়েশ্চেন রেডি আছে, মানে এগুলো কমন কোয়েশ্চেন্স এর মধ্যে। সো শিওর। ইউ আস্ক মি ফার্স্ট, দেন আই উইল আস্ক। ওকে, র্যাপিড ওকে, ফায়ার রাউন্ড। ওকে। একদম। তো আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে অনেক অনেক বড় বড় সেলিব্রিটিদের আমি বলতে দেখেছি, যখনই তাদের এইরকম কোনো একটা সেশন হচ্ছে, তখনই এরকম প্রচুর আমি সেলিব্রিটিদের বলতে গেছি যে মানে করিনা কাপুরের থেকেও আমি অনেকবার শুনেছি, কিয়ারা আডবাণীর থেকেও শুনেছি যে আপনি আপনার এত সুন্দর স্কিনের জন্য কি কি করেন। এটা শুভশ্রী গাঙ্গুলিকেও দেখেছি, সে বলেছে আমি দিনে 8 ঘন্টা ঘুমাই আর প্রচুর জল খাই, এই দুটো করেই তাদের স্কিন এত সুন্দর। তো এই দুটো জিনিস করেই কি স্কিন, মানে শরীর, ইন্টারনাল এক্সটার্নাল সব সেট করা যায়? এই ব্যাপারে যদি আমরা তোর থেকে জানতে চাই প্রপারলি, তো তুই কি বলবি? ওয়েল, এই যে সেলিব্রিটিদের এই কমেন্টটা ইজ অ্যাজ মিথ অ্যাজ আগেকার, মানে মোটামুটি 90s থেকে 2000 এর সেলিব্রিটিজ যেটা বলতো যে আফটার ডেলিভারি আপনি নিজেকে কি করে মেনটেন করলেন ম্যাম, আই ডু নো এক্সারসাইজ নাথিং, আই জাস্ট রান আফটার মাই কিডস। এটা ঠিক ততটাই মিথ। ওকে, না, মিথের থেকে বড় কথা অবভিয়াসলি আমার রেস্ট, আমার ঘুমটা তো হুম। ইম্পর্টেন্ট। সি, আমি একটুখানি এলাবোরেটলি কোয়েশ্চেনটা আনসার করি, বিকজ ইটস এ একদম ভেরি কমন টার্ম একদম কি একদম জল একদম। খাওয়ার এটা। প্রথম ঘুমে আসি। ঘুম খুব ইম্পর্টেন্ট। ওয়াই সো ইম্পর্টেন্ট? যেমন আমার ফোন, আমার ল্যাপটপ প্রপারলি চার্জ না দিলে হ্যাং করবে, প্রবলেম করবে দিনের পর দিন যদি আমার এটা চলতে থাকে। সিমিলারলি আমার যদি ঘুম ঠিকঠাক না হয়, আমার অনেক রকম ছোট থেকে বড় সমস্যা শরীরে আসবেই আসবে। বিকজ স্লিপ ইজ নট অনলি আওয়ার রেস্টিং ফেজ। তাহলে তো আমরা যখন শুয়ে বসে আছি সেটাই আমার রেস্টিং হয়ে যেত। ঘুমেও কিছু কিছু কাজ হয়, তখন অ্যাক্টিভ ডাইজেশন প্রসেসটা হচ্ছে না। আমি ঘুমটাকে যদি একটু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি, ফার্স্ট হচ্ছে আমার লাইট স্লিপ, মানে যে সময় একটা হালকা তন্দ্রা ভাব, একটা ঝিমুনি ভাব যেটাকে আমরা বলি, সেইখান থেকে যখন প্রোগ্রেস হতে থাকে, তারপর একটা ড্রিম ফেজ আসে যে সময় আমরা স্বপ্ন দেখি, র্যাপিড আই মুভমেন্ট। ঠিক আছে। ওকে। তারপরে আস্তে আস্তে নন র্যাপিড আই মুভমেন্ট, মানে যেখানে একদম শরীর মোটামুটি স্থির থাকে। লাস্ট যে 2 ঘন্টার স্লিপটা যতটা গাঢ় আর যত সাউন্ড স্লিপ, মানে হুম হুম। গাঢ় বলতে তার প্রপারলি জিনিসগুলো হচ্ছে সেইটুকু সময়, মানে ইটস নট কি ডিস্টার্বড বা উঠছে সে ওয়াশরুম যাচ্ছে আবার ঘুমোচ্ছে এইরকম না, একদম প্রপার সেই সাইকেলটা 90 মিনিটস এর সাইকেলটা সে প্রপার পেরিয়ে এসছে। তখন তার ছোট ছোট ব্রেন ফাংশন, যেমন হচ্ছে মেমোরি, অ্যাজিলিটি, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো হয়। তারপর মেটাবলিজম, এই জিনিসগুলো প্রপারলি হয়। তো ওয়েল রেস্টেড পারসন, মানে যেমন হচ্ছে যে আমরা যদি একটু এনশিয়েন্ট টেক্সটেও দেখি, যখন খুব স্ট্রেসফুল টাইম, ঠিক আছে, যুদ্ধ ফুদ্ধ চলছে এরকম, 2-3টে ব্যাকআপ সৈন্য রাখা হতো, যে যাদেরকে একদম মানে ওরা ওখানে থাকবে, তারা অ্যাক্টিভ হবে আবার আসবে এ করবে। এবার যেটা এখনকার দিনের সাথে তখনকার দিনের কি ডিফারেন্স দেখা যাচ্ছে, এখন যেটা আমরা 8 আওয়ার্স বলছি, মানে মোটামুটি 90s এর হুম। পর থেকে রিসার্চ বা সবচেয়ে 8 আওয়ার্স বলাই হয়। কিন্তু তার আগে যদি আমি দেখি, আমার ঠিক একটু ওল্ডার জেনারেশন দাদুদের সময় বেড়াতে 8 আওয়ার্স এর কনসেপ্টটা ঠিক ছিল না। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা কি 7 ঘন্টার মধ্যে আরামসে কমপ্লিট হয়ে যেত ব্যাপারটা।
তখন কি স্ট্রেস ছিল না? অবভিয়াসলি তাদের লাইফে স্ট্রেস অন্যরকমই ছিল। অন্যরকম ছিল, অবভিয়াসলি। মানুষের জীবনে কোন সময় স্ট্রেস ছিল না? মানুষ যখন জঙ্গলে থাকতো তখনই শিকার করতে গিয়ে বাড়ি ফিরবে কিনা সেটাও একটা স্ট্রেস ছিল। একদম কিন্তু একদম স্ট্রেসের একদম। ধরনটা পাল্টেছে। এবার এখনকার প্রবলেমটা কি হচ্ছে, আমরা ব্রেন ওয়ার্ক বেশি করি। এবার যদি আমি পুরো বডির সাথে ব্রেনের একটু ডিফারেন্সিয়েট যদি করি, আলাদা কি, টোটাল বডি থেকে ব্রেন সব থেকে বেশি এনার্জি কনজিউম করে। মানে আমাদের এই ব্রেনটাই শুধুমাত্র 20% আমাদের রিকোয়ারমেন্টের এনার্জিটা কনজিউম করে নেয়। এখন আমাদের মোস্টলি ব্রেন ওয়ার্ক, সেডেন্টারি জব, সারাক্ষণ ফোন, ল্যাপটপ, এলইডিজ এ এক্সপোজড আমরা, মানে ব্লু লাইটসে আমরা এক্সপোজ। ফলে ব্রেনের আমার অ্যাক্টিভিটিটা অনেক যেহেতু বেশি বেড়ে যাচ্ছে, ফলে আমার মানে একটুতেই মানুষ টায়ার্ড হয়ে পড়ে আজকাল যদি খেয়াল করি। মানে মানুষের মধ্যে একটা কমন ইয়ে হয়ে গেছে, ও বাবা খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, বিকজ অফ দ্যাট এই টায়ার্ডনেস, দিস ব্রেন টায়ার্ডনেস। তাই আমাদের ঘুমের রিকোয়ারমেন্টটা আরো বেশি পড়ছে। কিন্তু এখানেও একটা গল্প হয়ে যাচ্ছে, রিল্যাক্স করার সময় কি করছে, মোবাইল দেখছে, রিল দেখে, এই 4-5টা রিল দেখে নি তারপরে ঘুমাবো। এই করতে গিয়ে এবার যত আমি ব্লু লাইটস এর লাস্ট অব্দি এক্সপোজ থাকবো, আমার সাবকনসিয়াস ব্রেনটাও অ্যাক্টিভ থেকে যাচ্ছে। এবার ওকে। যখন ঘুমোতে যাচ্ছে আমার ঘুমটা আসছে না। 1টা 1:30 অব্দি রিলস দেখলাম, 3টে অব্দি ঘুম আসছে না। সেই মানুষটাকে সকালে 7টায় উঠে বা 8টায় উঠে অফিস অ্যাটেন্ড করতে হবে, সে কি করবে? তার আরো কাজের জায়গায় স্ট্রেস বাড়ছে। কাজের জায়গায় স্ট্রেস বরাবরই ছিল, হুম। কম বেশি, মানে স্ট্রেসের ধরন পাল্টায়। স্ট্রেস কোনোদিনও মানুষের একদমই তাই, জীবনে যাবে না। আমার মনে হয় যেদিনকে এই নিঃশ্বাসটা পড়া বন্ধ হবে সেদিনই বোধহয় মানুষের জীবন থেকে স্ট্রেস যাবে। একদমই তাই, বিভিন্ন একদমই তাই। ফর্মে মানুষের জীবনে থাকে। তো এই জন্যই হচ্ছে ব্যাপারটা যে আপনাদের ঘুমটাকে আগে ইনশিওর করতে হবে। ঘুমটা যদি ঠিক থাকে, ইফ ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং এন্ড ডাজ ইট, বাবা আবার উঠতে হচ্ছে, এটা না হয় হ্যাঁ কিছুক্ষণ বাদে আস্তে আস্তে ফ্রেশ হয়ে ভালো লাগে, এটা অনেকটা আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেবে। এবং আমি যেটা কি দরকার, আমার জীবনে স্ট্রেস আসছে যাই আসছে, what we are doing actually, we are overthinking on that particular thing because আমরা সলিউশনটা পাচ্ছি না। কিন্তু যদি আমি মোটামুটি অন্যান্য দিক দিক থেকে আমি যদি সর্টেড থাকি, তাহলে অনেক সময় দেখা যায় যে প্রবলেমটা আছে একটু ভাবতে হবে, সলিউশনটা পেয়ে গেলাম, তাহলে আমার ওভার থিঙ্কিং এর প্রবলেমটাও কিন্তু কম আসছে। দ্যাট ইজ ওয়াই সাইকোলজিস্টরা মোস্টলি দেখবি, যখন খুব ডিপ্রেশন, খুব মানে সে যখন ভাইলেন্ট রিয়াক্ট করতে আরম্ভ করে, তখন তার নার্ভটাকে নিস্তেজ করার জন্য সিডেটিভস দেওয়া হয়। যদি এটা খুব বেসিক কথা বললাম, মানে এরকম জেনারেলাইজ করাটা উচিত না, এক একটা জিনিস এক একটা এতে, বাট বেসিক্যালি নার্ভের উত্তেজনাটাকে কমানোর চেষ্টা করে, যেটা আমাদের ঘুম প্রাকৃতিক ভাবেই করে থাকে। তো দ্যাট ইজ ওয়াই স্লিপ ইজ ইম্পর্টেন্ট। নাও ইটস আ সেকেন্ড টার্ম, আই এম সরি আমি অনেকটা হয়তো টাইম নিয়ে নিচ্ছি, না বাট না, আই আজকে তো ওয়ান্টেড টু আমরা এলাব। ডিটেলস ডিসকাশন করবোই, এবং আমি এক্স্যাক্টলি বলবো আমাদের এক্স্যাক্টলি। অডিয়েন্সকে বলবো যে একটা আনা যদি পরে যখন পোস্ট হবে এই ভিডিওটা, টানা যদি অনেকের মনে হয় যে না আমি এতটা সময় আমার কাজ পড়ে গেছে, আমি বলবো তাও এটা যতদূর দেখেছে ব্রেক করে বাকি পোর্শনটাও দেখা উচিত। কারণ এখানে আমার মনে হয় আমরা যেটুকু বলছি সেটা প্রপার ইনফরমেটিভ, একদম প্রপারলি গুড ইনফরমেশন দেওয়া হচ্ছে। কোনো এখানে তো আমরা দুজনেই কেউ কোনো প্রোডাক্ট প্রমোশন, স্পেসিফিক কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট কিছু নিয়েই কথা বলছি না। আমরা ইন জেনারেল যাতে একটা হেলদি মানে সবকিছুর মধ্যে দিয়ে মানুষ যেতে পারে, তাই জন্যই আজকে একটা প্রপার ডিসকাশনের এক্স্যাক্টলি, জন্য আমাদের এই আজকে just সেশন। the motive is to awareness, create a good একদমই তাই, awareness. একদমই তাই। কারণ আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলছি, এই পার্টিকুলার জিনিসগুলো নিয়ে এত আজকাল ভুলভাল ইনফরমেশন, ভুলভাল টপিক, ভুলভাল ইয়ে সবকিছু চলছে। তো ইটস বেটার কি যারা কোয়ালিফাইড লোক আছে, আই উইল রিকোয়েস্ট কি তারা এগিয়ে আসুক এবং তারা প্রপার নলেজটাকে গ্যাদার করে শেয়ার করুক। যাই একদমই হোক, তাই, তো কামিং ব্যাক টু দ্য সেকেন্ড থিং কি একদমই তাই, আমিও হ্যাঁ, জানতে হ্যাঁ, আগ্রহী। জল তো ইম্পর্টেন্ট। অবভিয়াসলি মানুষের বডি, হিউম্যান বডি 70% ইজ ওয়াটার। তো ওয়াটার নিডটা তো খুব ইম্পর্টেন্ট। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, ইরেসপেক্টিভ অফ এনি সময় আমার জল প্রয়োজন। কিন্তু হ্যাঁ, এবার হচ্ছে জল কতটা দরকার, আর শরীর কি শুধু মানে একমাত্র জল থেকেই জল নিতে পারে নাকি অন্য খাবার থেকেও জল নিতে পারে? আমরা যদি আমাদের ফুড টাইপটা দেখি না, উই আর ভেরি লাকি, বা আই ডোন্ট নো ওয়েদার দেওয়ার, মানে যারা খাওয়া দাওয়া আমাদের ইনভেন্ট করে তারা কোনো এক্সপেরিমেন্টটা ছিল কিনা, বাট আমাদের খাবারে ওয়াটার পার্টটা অনেকটা থাকে। আমরা ডাল খাচ্ছি, কিছু খাচ্ছি, ফলে কি হয় যে ওয়াটার রিপ্লেনিশমেন্টটা অলরেডি ফুড থেকেও আসে। রাদার দেন আমি যদি ওয়েস্টের সাথে কম্পেয়ার করি, তো খাবার অনেক ড্রাই বেশি, তো ওইটাকে মানে ডাইজেস্ট করতেও শরীর থেকে অনেকটা জল চলে যায়। তো নর্মাল ওয়াটার ইজ গুড। এমনি লেবুর জল বা দইয়ের শরবত এগুলোও ভালো। হ্যাঁ একদম পাতি ফলের রসকে আমি সবসময় সাপোর্ট করবো না। ডাবের জল ঢল ঠিক আছে, কখনো কখনো ফলের রস ঠিক আছে, বাট আলটিমেটলি তো সেই আমার গ্লুকোজ স্পাইকই দিচ্ছে। মানে আলটিমেটলি ফ্রুট ইজ আ সোর্স অফ গ্লুকোজ, ফ্রাক্টোজ, সাক্রোজ, রাইট? তো ওটা যখনই আমার ব্লাডে বেশি স্পাইক করবে, আরো বেশি তো মিষ্টির ভাগটা সেই ডিহাইড্রেটই করবে। তো ন্যাচারালি ওটাকে আমি খুব একটা এ করবো না। আর একটা জিনিস হচ্ছে, অনেকে চা কফিকেও মনে করে যে ওয়াটার সোর্স, বাট দে আর নট। মানে ইনফ্যাক্ট আমরা যখন হসপিটালে কখনো ব্লড কোড বা ক্যালকুলেট করতাম কারোর জন্য ওয়াটার কতটা কি কনজিউম করতে হবে, মানে আইপিডি পেশেন্ট একদম ভর্তি,
তো চা কফি যতটুকু ইনটেক হচ্ছে 80 ml 100 ml সেটাকে আমরা বাদ দিয়ে করতাম, কারণ আমরা জানতাম ওই জলটা কোনো ইউজেস নেই। কেন তো নয়? in that, হ্যাঁ মানে কিভাবে, কি, কেন নয় আর কিভাবে নয়? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে চা বা কফি, দিজ আর নট এনার্জি ড্রিঙ্কস, দিজ আর নার্ভ স্টিমুলেন্ট। তো নার্ভ স্টিমুলেন্ট যেহেতু, এবং প্লাস এগুলো ডিহাইড্রেটও করে, যেহেতু ওদের ক্যাফিন বা ট্যানিন যেটা থাকে, সো দ্যাট ইজ ওকে। ওয়াই ওটা ওয়াটার সোর্স হিসাবে আমি ওটাকে যেভাবে বানাচ্ছি আলাদা কথা, ইটস নট আ ওয়াটার সোর্স ইন ইয়োর সিস্টেম, সেটাই। তো যেটা আমি বলছিলাম, দ্যাট ইজ ওয়াই ওয়াটার ইজ ইম্পর্টেন্ট। বা এই ধরনের ওয়াটার সোর্সেস গুলো যেখান থেকে আমার, মানে বেসিক্যালি ওয়াটার না, ফ্লুইড সোর্সেস যদি আমি প্রিসাইসলি বলি, যেখান থেকে আমার জিনিসগুলো আসছে। এবার এখনকার শুধু জলে কাজ হচ্ছে না কেন, এটা একটা বড় ফ্যাড হচ্ছে, আমরা আরওর ওয়াটার ইউজ করি। আরও ইনঅর্গানিক কম্পাউন্ড গুলোকে, যেগুলো ক্ষতিকারক সেগুলোকেও যেমন বার করে দিচ্ছে, সেরকম কিছু নেসেসারি ইম্পর্টেন্ট কম্পাউন্ড গুলোকেও বার করে দিচ্ছে, আর কিছু উপকারী ব্যাকটেরিয়া যেগুলো ছিল সেগুলোকেও বার করে দিচ্ছে। দ্যাটস আ প্রবলেম আরওর জলটা। বাকি তো এমনি মিনারেল ওয়াটার বলো, এই বলো, সবই ঠিক আছে। মানে ইন আওয়ার এনশিয়েন্ট টেক্সট দিস ইজ মেনশন কি, যারা একদম মানে যোগিক সাধু হয়ে গেছে, মানে দে হ্যাভ কুইটেড দেয়ার ফুড অ্যাজ ওয়েল, গঙ্গার এক ঘটি জল খেয়ে দে ক্যান ওয়াক ফর মাইলস অ্যাজ ওয়েল, মানে অনেকক্ষণ হাঁটতেও পারতো। তার মানে গঙ্গার জলের মিনারেল কোয়ান্টিটি অতটা হাই ছিল যে শরীরটাকে হুম চালাতে হুম পারছে। হুম বাট হুম। এখন তো সেটা আর নেই, সেটা পসিবিলিটিও নেই। তো সেই জন্য এখানে হাইড্রেশন ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট ইটস নট দ্য আলটিমেট থিং কি জল খাওয়া আর ঘুমাও তাহলে খুব ভালো হতো। তাহলে তো এরকম করলে তো অর্ধেক সমস্যারই সমাধান হয়ে গেছে, তাই না? রাইট। ভ্যারিয়েবল, দ্যাটস অল। একদম। আচ্ছা, আমরা, এবার আমি র্যাপিড ফায়ার রাউন্ডে যাবো। হ্যাঁ হ্যাঁ একদম একদম। ওকে, তো র্যাপিড ফায়ার রাউন্ডে হচ্ছে বৃষ্টির জল নিয়ে, তখন তুই একটা ছোট্ট ইয়ে করলি। আমি যদি ওইরকম বৃষ্টির জল নাও বলি, একটা খুব মানে এর আগে একটা প্রচলিত ছিল, বৃষ্টির জল নাকি মুখে মাখলে খুব স্কিন ভালো হয়ে যায়, ঠিক আছে একদম, মানে আমি মনে আছে, আমি নাম করে করেই বলবো, আনন্দলোক পত্রিকা, যেটা খুব মানে নাম করা ফিল্ম পত্রিকা ছিল একটা সময়, সবাই বাবা মারা কিনতো আর বাচ্চারা লুকিয়ে লুকিয়ে একটা সময় পড়তো, বা বড় বড় কোনো পেপার সেপার এরকম দেখাতো যে বৃষ্টির জল মাখলে নাকি খুব ভালো হয়, স্কিন পরিষ্কার হয়, এ হয়। তো হোয়াটস ইউর টেক অন ইট, মানে বৃষ্টির জল কি আদৌ খুব উপকারী? মানে একদমই না। ইয়েস আর নোতে বল। একদমই না। কি, মানে মানে সেটা কি না আমরা মানে এখন হচ্ছে, পলিউশন করে গেছি বলে, নাকি আগে থেকেই খুব একটা বিশাল কোনো উপকারী ছিল না? আগে কি ছিল সে ব্যাপারে আমার সত্যি নলেজ নেই। আমি কেন লোককে মিস লিড করবো, আমি এখানে কাউকে মিসগাইড কিছু করতে চাইছি না। আগে কি ছিল সে ব্যাপারে আমার কোনো নলেজ নেই। হুম। লিস্ট আমি যবে থেকে এই পৃথিবীতে এসেছি তবে থেকে আমাদের যে বিশেষ করে একদম যে গরমকালটা পুরো চলে যাওয়ার পরে যে প্রথম দিকে যে বৃষ্টিগুলো, সেটা তো একদমই মানে কি বলবো, খুবই আহ একদমই গায়ে লাগানো উচিত না। হ্যাঁ, এখন যদি মন ভালো রাখার জন্য বৃষ্টিতে কেউ ভিজতে চায়, মন ভালো হলে স্কিন এমনিই গ্লো করে, তো সেই জন্য অবশ্যই কেউ বৃষ্টিতে ভিজতে পারে। কিন্তু যেটা হয়ে যায় হচ্ছে অনেক দিন এয়ারের মানে যে পলিউশনটা থাকে, তারপরে যে বৃষ্টি জলটা পড়ছে, অ্যাসিড রেন হওয়ার একটা চান্সেস থাকছে। বাতাসে আমাদের এত বেশি কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বৃষ্টি জল মিশে একটা অ্যাসিড রেনের একটা প্রবাবিলিটি তৈরি হয়। আমাদের কলকাতায় অত হয় না, মানে আগ্রার সাইডে অনেক বেশি, বা দিল্লি আগ্রার সাইডে অনেক বেশি অ্যাসিড রেনের একটা প্রবাবিলিটি রয়েছে। যেমন তাজমহলের উপরের লেয়ারটা অ্যাসিড রেনের জন্য নষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই দে আর ট্রাইং টু প্রোটেক্ট অ্যাজ ওয়েল। একদমই তাই। তো তাই জন্য ওরা আশেপাশে সমস্ত কারখানা সরিয়ে দিয়েছে যাতে এয়ারটা ঠিক থাকে। তো এইরকম একটা পলিউটেড এরিয়াতে বৃষ্টি, অনেক প্রোডাক্ট আছে মার্কেটে ভালো ভালো, অনেক ভেজিটেবলস ফ্রুটস মার্কেটে অ্যাভেলেবেল। বৃষ্টির জলে স্কিন কেয়ার হেয়ার কেয়ারের কথা না ভেবে মনের আনন্দে বৃষ্টির জলে ভিজে মন ভালো রেখে স্কিন গ্লো করা যেতে পারে, কিন্তু আমার এ ব্যাপারে কোনো বক্তব্য নেই। নো প্রবলেম। তো আমি মোটামুটি র্যাপিড ফায়ার র্যাঙ্ক করতে চাইছিলাম, তো তিনটে অপশন ছিল, রেন ওয়াটার, রোজ ওয়াটার আর রাইস ওয়াটার। রাইস ওয়াটারকে তুই আগেই খুব একটা বিশাল কিছু করিসনি, রেন ওয়াটার এখানে চলে গেল, তো আমি রোজ ওয়াটারটাকে ভালো রাখছি এখানে। ওকে, নেক্সট টিং 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 র্যাপিড ফায়ার রাউন্ডের নেক্সট কোয়েশ্চেন আমার যেটা রয়েছে, সেটা হচ্ছে যে লিপ চিক টিন্ট, এগুলো বেটার নাকি পাউডার ব্লাশেস আর বেটার? পুরোটাই কার কেমন স্কিনের টোন আর প্রেফারেন্স ডিপেন্ড করছে। আমি যেমন টিন্ট হচ্ছে, আমার যেহেতু অয়েলি স্কিন, তো আমি গরমকালে টিন্টটা একদম ইউজ করতে পারি না, আমি পাউডারই ব্লাশ ইউজ করতে হয়। টিন্ট লাগালে ও ঘামের সাথেই বেরিয়ে গিয়ে পুরো মুখটাই আমার কেমন একটা গোলাপি গোলাপি হয়ে যায়। আমি পাউডার ব্লাশ ইউজ করি। যার এক্সট্রিম ড্রাই স্কিন, গুড ফর হার, সে সুন্দর করে এখানটা দিয়ে ন্যাচারালি একটা ক্রিম ব্লাশ, টিন্ট ব্লাশ ইউজ করো, সেটাই ঠোঁটে লাগাও, এনজয়। আচ্ছা,
আর হচ্ছে আইস বাকেট চ্যালেঞ্জ, যেটা এখন খুব চলছে, হ্যাঁ, মুখটা একদম এতে ঢোকালেই নাকি খুব ভালো গ্লো হয়ে যায়। তো আইস ওয়াটার ডাজ হেল্প অর নট? মেকআপের আগে আইস ওয়াটার খুবই হেল্প করে। কারণ হচ্ছে ওই স্কিনটার হঠাৎ করে টেম্পারেচারটা, যেটা ধর গরমে অনেকক্ষণ ঘুরে আসার পর যেটা হয় মনে হয় একটু স্নান করে নি, তো তার কারণ শরীরটা ঠান্ডা হতে চায়, তেমনি মেকআপের আগেও যদি কেউ ওই আইস বাকেটের ভিতর বলে আইস নিয়ে ফেসটাকে একটু ডিপ করে রেখে একটুখানি স্কিনটা ফেসের টেম্পারেচারটা লো করে নেয়, তাহলে আহ, একটু অনেকক্ষণ ধরে একটুখানি এক্সট্রিম পরিমাণে সিবাম সিক্রেশনটা একটু কন্ট্রোলে থাকে, সেটা মেকআপের আগে উপকারী। আর শুধু শুধু এমনি ঘরে বসে আছি স্কিন কেয়ার করতে আছি তাই ফেসে বরফ লাগানো গরমকালে যেতে পারে, গরমকালে ইজ গুড। শুধু আইস না করে আমি বলবো যে ওই যেরকম বললাম ফ্ল্যাক্সিডস, অ্যালোভেরা, এগুলোকে আইস কিউবে ট্রেতে ভরে সেইটা স্কিনে লাগানো যেতে পারে অ্যাজ এ আইস কিউব হিসেবে। তো এইভাবে করলে আরো বেটার হবে, কম টাইমের মধ্যে ম্যাক্সিমাম স্কিন কেয়ারের চেষ্টা করা উচিত। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে, সো রাউন্ড এন্ডস মোটামুটি আহ, যা যা কোয়েরি মোটামুটি আমার তরফ থেকে ছিল, আই ট্রাই টু আস্ক ইউ অ্যান্ড ইউ আনসার্ড ইট রিয়েলি বিউটিফুলি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এর পরেও যার যা কোয়েরি থাকবে, মানে মেকআপ, হাউ টু ডু ইট, হাউ টু গেট রেডি, বা কালার কোঅর্ডিনেশন, বিকজ আই রিয়েলি লাইক হার কালার কোঅর্ডিনেশন, প্লিজ ফলো দ্য পিওর স্কিন সিক্রেট পেজ আর অফ পৌলমি। আমারও যারা অডিয়েন্স, যারা আমার পেজে, আমার পেজে এসে বা আমার প্রোফাইলে এসে যারা এই সিরিজ গুলো দেখেছে বা আজকের লাইভটা দেখবে, যাদের হচ্ছে কোনো রকম লাইফের যে কোনো যে স্টেজেই থাকুক না কেন, যবে থেকে আমরা পৃথিবীতে এসেছি তবে থেকে আমাদের ফার্স্ট ডায়েট ছিল আমাদের মাদার মিল্ক, আর যখন মরে যাব তখনও যাওয়ার আগে যেটুকু খেয়ে যাব সেটাও আমাদের, মানে ডায়েট এমন একটা জিনিস স্কিন কেয়ারের অনেক উপরে গিয়ে, অনেকটা উপরে গিয়ে স্কিন কেয়ার যদি আমি এখানে রাখি আমি ডায়েটকে অনেক উপরে রাখবো, হেয়ার কেয়ার স্কিন কেয়ার অনেক উপরে গিয়ে। কারণ শরীরের ভেতরে কি দিচ্ছি সবার আগে, আমার আমার ব্যক্তিগত মত সবার আগে ওটাই ভীষণ ভাবে ম্যাটার করে যায়। ভেতরে উল্টো পাল্টা ড্রেনের জল ঢোকালে মুখ দিয়ে গঙ্গা জল বেরোবে না, ওটাই বেরোবে যেটা ভেতরে ঢুকছে ভাই, যতই মুখে যাই মাখো। সুতরাং সেই ব্যাপারেও তোমরা স্নেহার পেজ নিউট্রি হেলথ এর অবশ্যই ফলো করতে থেকো, কারণ ও রেগুলার বেসিসে সম্পূর্ণভাবে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে ও সমানে অ্যাওয়ারনেস ভিডিও আপ করতে থাকে। তোমরা অবশ্যই আমাদের দুজনের পেজকে ফলো করো এক্সটার্নালি ইন্টারনালি গ্লো করার জন্য। Okay, so now I wish everyone a happy Sunday. I hope you enjoyed our conversation. We will be keep coming. It's not like it's the last time that we are coming. If any sort of queries regarding this live as well, so the hair related, skin related, nutrition related, whatever our expertise is, কোনো query থাকলে we are open in there. আর একটা নেগেটিভ কমেন্টস গুলো একটুখানি বলে দিই। একদম একদম, অনেকেই আমাদের লেটস ফান, এডিটিং লেটস হ্যাভ বা ফান সাম। লেআউট অনেকে পছন্দ করে, সো ফর দেম আই জাস্ট লাইক টু মেনশন we are just early starters, so we like to say that please keep a little patience, we are trying to improve in our works as well. Sure. একদমই তাই। আমরা তো বাই প্রফেশনও আমরা কিছু একটা করছি, সঙ্গে সঙ্গে এইটা জিনিসটা চেষ্টা করছি। আমরা যে ইনফরমেশনটা দিচ্ছি, তোমরা যদি ইনফরমেশনটা একটুখানি বোঝার চেষ্টা করো, আমাদের ব্যাকগ্রাউন্ড না দেখে, আমাদের এডিটিং না দেখে, তাহলে আমাদের একটু ভালো লাগবে। Exactly. Anyway, so that's it. Good night everyone, একদম, and গুড thank you নাইট, so, গুড নাইট so much সবাইকে। for Polomi for giving me a good time. Thank you. Bye. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।